হ্যালো এভরিওয়ান। আজকে সকলকে কেমিস্ট্রি ক্লাসে স্বাগত। আজকে মূলত আমরা কেমিস্ট্রি খুব ইন্ট্রোডাকশন কিছু কথাবার্তা জানবো। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা যদি আমরা এতদিন পর্যন্ত সায়েন্সকে একটা বড় সাবজেক্ট হিসেবে পড়ে এসেছি, কিন্তু কেমিস্ট্রি পোর্শনকে একেবারে আলাদা হিসেবে দেখিনি। ওকে, তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে কেমিস্ট্রিতে আসলে কি কি আছে এবং কি কি আমরা করি। তো দেখো, আমরা কি জানি? আমরা খাবার খাই। এই খাবারটা কি করে? আমাদেরকে এনার্জি দেয়। তার মানে খাবারের ভিতরে এক ধরনের এনার্জি থাকে, যেটাকে আমরা বলি কেমিক্যাল এনার্জি। ওকে, সেম ভাবে আমাদের কি হয়, আমাদের যে পানি, এই পানিটাকে আমরা যদি ভাগ করি, এটা হচ্ছে পানির সংকেত। আমরা দেখবো ধীরে ধীরে এই পানিকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে আমরা কি পাবো? হাইড্রোজেন আর অক্সিজেন। ওকে, সো হাইড্রোজেন আর কি পাচ্ছি? অক্সিজেন পাচ্ছি। এই যে আমাদের প্রতিটা জিনিস, প্রতিটা মুহূর্ত বা প্রতিটা পদার্থ, এই যে অনেক জিনিস নিয়ে তৈরি, এটাকেই মূলত আমরা কেমিস্ট্রিতে পড়ালেখা করি। ওকে, অর্থাৎ আমাদের যে আমাদের আশেপাশে যা কিছু আছে সেগুলো আসলে কিভাবে তৈরি, এই অ্যানালাইসিসটা যখন আমরা করতে যাই, যে কোন একটা ম্যাটেরিয়াল বা কোন একটা সাবস্ট্যান্স আসলে কিভাবে গঠিত, সেটা পড়তে গেলে আমরা আসলে কেমিস্ট্রি আইডিয়াটা চলে আসে। তো দেখো, কেমিস্ট্রি বুঝতে গেলে আমাদের 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 ডে টু ডে লাইফটা একটুখানি বিচার বিবেচনা করে দেখতে হবে। তো দেখো, আমরা সকাল থেকে ওঠার পর থেকে কোথায় কোথায় আসলে কেমিস্ট্রি ইউজ করি। দেখো, তুমি সকালে উঠে যে টুথব্রাশ এবং টুথপেস্ট ইউজ করো, এই টুথপেস্ট হচ্ছে একটা কেমিক্যাল। ওকে, একটা কেমিক্যাল। এর ভিতরে কি থাকে? এর ভিতরে আমাদের কিছু কিছু টুথপেস্টে দেখবে মেনথল থাকে, কিছু কিছুতে দেখবে সল্ট থাকে, আরো অনেক ধরনের ইনগ্রেডিয়েন্ট থাকে। তো দেখো, এই যে সল্টটা, এই যে লবণটা আমরা দেখতেছি, এটা কিন্তু একটা কেমিক্যাল প্রোডাক্ট। ওকে, এই যে সল্টটা দেখতেছি। এবার ভাবো, তুমি কি করো? ব্রাশ টাশ করলা। তো ব্রাশে কি হয়? ব্রাশে তোমার দাঁত এবং এই যে কম্পাউন্ড গুলো আছে, পেস্টের ভিতরে যে কেমিক্যাল গুলো আছে, এরা একটা আরেকটার সাথে রিয়াক্ট করে। ওকে, তোমার দাঁতের উপরে যে ময়লাগুলো বা দাঁতের উপরে যে ব্যাকটেরিয়া ভাইরাস গুলো থাকে, সেগুলোর সাথে এটা রিয়াক্ট করে। এন্ড করার পর কি করে? তোমার মুখটাকে ক্লিন করার ট্রাই করে, স্টেরাইল করে। ওকে, তো এটা গেল আমাদের ফার্স্ট প্রসেস, আমরা সকালে উঠে এটা করি। এরপর ভাবো, আমরা কি হয়, আমরা খাবার আগে হাত ধুই, হ্যান্ড ওয়াশ ইউজ করি। তো হ্যান্ড ওয়াশ কি? হ্যান্ড ওয়াশের এলিমেন্ট যদি দেখা যায়, বা আমরা যে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি, এটাতে কি থাকে? অ্যালকোহল থাকে। ওকে, অ্যালকোহল কি করে? অ্যালকোহল আমাদের যে হাতের উপরে যে এলিমেন্ট, অর্থাৎ আমাদের হাতের উপরে যে ময়লা বা ডাস্ট যা থাকে, তার সাথে রিয়াক্ট করে সেটাকে রিমুভ করে আমাদের হাত থেকে। ইভেন আমাদের যে ভাইরাস গুলো থাকে, ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া, এদের কিছু কিছু ব্যাকটেরিয়া এবং ভাইরাসে পুরাপুরি ভাবে ধ্বংস করে ফেলে। কিভাবে? আমাদের এটা আমরা বায়োলজিতে দেখছি, সেলের বাইরে মেমব্রেন থাকে, অ্যালকোহল খুব ইজিলি সেল মেমব্রেনকে ডিসলভ করে দেয়। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের ডে টু ডে লাইফের কেমিস্ট্রি। শুধুমাত্র এইখানেই না, তোমাদের বাসার যদি তুমি খেয়াল করো, তোমার বাসায় রান্না করা হয়, এই রান্নাতেও কিন্তু কেমিস্ট্রিকে ব্যবহার করা হয়। তো আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা কাজে আমরা কেমিস্ট্রি কোথাও না কোথাও ইউজেস দেখি। ওকে, শুধুমাত্র তাই না, আমরা যে পানিটা ফুটাই, এই পানিটা ফুটাতেও আমাদের কেমিক্যাল কিছু আমাদের কিছু ফিজিক্যাল কেমিস্ট্রি আমরা দেখি, যে পানি চেঞ্জ হয়ে বরফ হয়ে যাচ্ছে। আহ এইসব কিন্তু আমাদের কেমিস্ট্রির ভিতরের অংশ। ওকে, তো কেমিস্ট্রিতে তাহলে আমরা কি নিয়ে আলোচনা করি? আমরা যদি একসাথে সবকিছুকে মার্চ করি, আমরা হচ্ছে কম্পোজিশন অফ আ ম্যাটার, কম্পোজিশন অফ আ ম্যাটার, ফিজিক্যাল স্টেট অফ আ ম্যাটার, আরেকটা কি? আরেকটা হচ্ছে ইন্টারাকশন বিটুইন ম্যাটার। অর্থাৎ পদার্থের গঠন, একটা পদার্থ কি দিয়ে গঠিত, এটা আমাদের কেমিস্ট্রির হিসাব। একটা পদার্থের ফিজিক্যাল স্টেট কেমন বা এখন কোন অবস্থায় আছে, সেটা আমাদের কেমিস্ট্রির হিসাব। আর কি? ইন্টারাকশন বিটুইন দ্য ম্যাটার, অর্থাৎ দুইটা পদার্থ একটা আরেকটা সংস্পর্শে আসলে তারা কি রকম বিহেভ করবে, এই ম্যাটার গুলো। এইগুলাই আমাদের মূলত কেমিস্ট্রির খুব কোর কম্পাউন্ড, মানে কোর আলোচনা। ওকে,
সো এই হচ্ছে আমাদের কেমিস্ট্রি ডেফিনেশন। এখন আমরা যখন কেমিস্ট্রি পড়া শুরু করব, তো আমরা একটা কমন টার্ম দেখতেছি কি, ম্যাটার, ম্যাটার, ম্যাটার। ওকে, সো আমরা সব জায়গাতেই এই ম্যাটার কথাটা দেখতেছি। So, আমাদের প্রথমে বুঝতে হবে যে এই ম্যাটার বা পদার্থ জিনিসটা আসলে কি। ওকে, সো পদার্থ বা জিনিসটা আসলে কি। এখন এই বিষয় নিয়ে আহ তোমাদের নানাজন জানো তোমরা অলরেডি, সো ওইটা একেবারেই সঠিক, তোমরা যেটা জানো। এরপর আমরা রিপিট করতেছি। So, আমরা যা কিছু দেখতেছি এইগুলা তো পদার্থ। তোমাদের যা কিছু আমরা দেখতে পাচ্তেছি, ইভেন যেটা দেখতে পাচ্তেছি না লাইক বাতাস, সেটাও পদার্থ। তাহলে দেখো, পদার্থের আমরা যদি ডেফিনেশন করতে চাই, পদার্থের ফান্ডামেন্টাল ডেফিনেশনে আমাদের যে বিষয়টা প্রথমে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে পদার্থের একটা ভর থাকবে। পদার্থ কি করবে? জায়গা দখল করবে। এই দুইটা খুবই ফান্ডামেন্টাল। পদার্থ মানে এই দুইটা প্রপার্টিস থাকতেই হবে, একটা কি ভর থাকবে, আর একটা হচ্ছে জায়গা দখল করবে। জায়গা দখল করার জিনিসটা কেমন? এই যে বাতাস, এটা তো মানে এটার ভর তুমি কিভাবে বের করবে? তো দেখো, বাতাসের ভর কিন্তু আমি শুধুমাত্র বাতাস দিয়ে বের করতে পারবো না। তো এখানে কি লাগবে আমার? আমরা চিন্তা করি তাহলে আমরা দেখবো কি, আমরা যদি এই বাতাসটাকে একটা বেলুনের ভিতরে ঢুকাই, তাহলে দেখবো এই বাতাসটা আসলে একটা জায়গা দখল করতেছে। বেলুনের ভিতরে যে জায়গাটা, এটা কিন্তু বাতাস দখল করতেছে, অকুপাই করতেছে। এন্ড এরপর কিন্তু আমরা এটাকে মেজারও করতে পারতেছি, যেটার ভর কত, ওর ভিতরে যে বাতাসটা আছে সেটার ভর কত। সো এই যে প্রত্যেকটা পদার্থ, তাদের ভিতরে আমরা এই দুইটা বৈশিষ্ট্য সবসময় দেখি, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে জায়গা দখল করার টেন্ডেন্সি। ওকে, সো ভরকে আমরা ইংলিশে কি বলি? ম্যাস। ওকে, এখন আসি, পদার্থের আমরা তিনটা স্টেট দেখব, থ্রি স্টেটস। ওকে, কি কি? ফার্স্ট হচ্ছে সলিড। ওকে, সলিড কোনগুলো? সলিড হচ্ছে যেই সব পদার্থের আহ আমরা এই এই ডেফিনেশনটা এখন আপাতত শিখতেছি, বাট এটা যখন আমরা বড় হব তখন দেখবো যে ডেফিনেশন চেঞ্জেস আসতেছে। ওকে, আপাতত আমাদের কাছে সলিড মানে হচ্ছে সেটা অনেক শক্ত হবে, সেটা একটা নিজস্ব আকৃতি বা একটা শেপ থাকবে। ওকে, অর্থাৎ কি শক্ত হবে আর শেপ থাকবে। তো আমরা যখন ধীরে ধীরে বড় হব, যখন আমরা বুঝতে পারবো যে পদার্থ আসলে কি দিয়ে তৈরি, তখন আমরা দেখবো যে ডেফিনেশনটা আসলে এইরকম না। ডেফিনেশনের ভিতরে একটা ইন্টার অ্যাটমিক বা ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশনের বিষয় আছে। ওকে, সো এইটা নিয়ে আমরা এখন কথা বলতেছি না, আমরা আপাতত আমাদের আমাদের জায়গা থেকে শিখতেছি, and এটাকে আমরা ধীরে 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 মডিফাই করবো। তো দেখো, আমরা এখনো পর্যন্ত কি দেখলাম? সলিড মানে কি? যেইগুলো শক্ত আর যেগুলোর একটা নির্দিষ্ট শেপ আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট আকৃতি আছে। এরপর কি? এরপর তাহলে আমরা যদি সলিডের একটা এক্সাম্পল দেখি, আমরা দেখছি আইস একটা এক্সাম্পল, আমাদের আশেপাশে স্টোন থাকে, স্টোন এক্সাম্পল। আমাদের এরকম অনেক অসংখ্য এক্সাম্পল আছে আমাদের আশেপাশে, আমরা যা কিছু, ইভেন দ্য পেন উই আর ইউজিং ইজ অলসো ওয়ান কাইন্ড অফ সলিড ম্যাটেরিয়াল। সো এই যে প্রত্যেকটা জিনিস, এই প্রত্যেকটা জিনিসের আমরা আমরা যেটা ভিজিবল আর কি আমাদের সামনে, এন্ড আমরা যেটাকে হোল্ড করতে পারতেছি, সেইগুলো বেশি ক্ষেত্রে দেখা যায় কঠিন পদার্থ। এরপর আসি কি, এরপর থাকে আমাদের লিকুইড। লিকুইড, লিকুইড জিনিসটা আসলে কি? লিকুইড কে বোঝার জন্য আমরা এইভাবে বোঝার চেষ্টা করবো আপাতত, যে ধরা যাক আমি একটা গ্লাস নিলাম, এই গ্লাসের ভিতরে যদি পানি ঢালি তাহলে পানিটা কি হয়? গ্লাসের শেপ নিয়ে নেয়। আবার আমি এবার একটা জগ নিলাম, জগের ভিতরে আমি যদি এবার পানি ঢালি তাহলে কি হয়? পানিটা জগের শেপ নিয়ে নেয়। তাহলে যেই জিনিসটার পার্সোনালি কোনো শেপ নাই, রাদার ওকে আমি যার ভিতরে রাখতেছি তার শেপই নিচ্ছে, সেইগুলাকে আমরা বলবো হচ্ছে লিকুইড। ওকে, শেপ অফ দা হোল্ডার, অর্থাৎ ওকে যে হোল্ড করতেছে বা যেই পাত্রে আমি রাখতেছি সেইটার শেপই লিকুইডের শেপ হয়। ওকে, সো এটার ভিতরে এক্সাম্পল কি? আমাদের যে পানি, ওয়াটার, মিল্ক, এইগুলো হচ্ছে খুব প্রমিনেন্ট এক্সাম্পল লিকুইডের। ওকে, লিকুইড আরো আছে, তেল থেকে শুরু করে যে প্রতিটা জিনিস আমরা দেখি সেগুলো লিকুইড। যদিও এই 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 ডেফিনেশন গুলো কিন্তু চেঞ্জেস হবে, আমরা যখন ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন নিয়ে জানবো তখন দেখবো যে পুরো জিনিসটা আসলে এইরকম না। ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন বা আন্তঃ আণবিক আকর্ষণ, এর উপর ভিত্তি করে আমরা এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ডিফাইন করতে পারি। বাট আপাতত আমরা হচ্ছে আমাদের
কোর সেন্সিংটাকে ডেভেলপ করতেছি, যে আমরা যাতে জিনিসটাকে সেন্স করতে পারি, বুঝতে পারি। ওকে, ইটস লাইক আমাদের 1 সেকেন্ড সময় কত, আমাদের এক বলতে যে পরিমাণ সময় লাগে সেটা 1 সেকেন্ড, এটা প্রপার ডেফিনেশন না, বাট আমরা যাতে ফিল করতে পারি জিনিসটা, এই জন্য আমরা এইগুলো জানতেছি প্রথম। তো দেখো এরপর আমাদের কি, এরপর হচ্ছে গ্যাস। গ্যাস আর একটা স্টেট। তো গ্যাস কি? গ্যাস হচ্ছে, এটা বুঝতেই পারতেছি গ্যাস ভিজিবল না, সো নন ভিজিবল, বাট অকুপাই স্পেস, যেটা জায়গা দখল করে কিন্তু নন ভিজিবল, সেইগুলাকে আমরা আপাতত গ্যাস বলতেছি। যেমন আমাদের আশেপাশে যে এয়ার আছে, এয়ারটা কি ওয়ান কাইন্ড অফ গ্যাস। এখন তোমরা একটা প্রশ্ন করতেই পারো, আহ যে পানি, যে পানি আসলে কোন ধরনের? ওকে, সো আইস একটা পানির স্টেট, আবার স্টিম একটা পানির স্টেট বা স্টেট। সো পানি আসলে কি ধরনের? পানি, আমি যদি ওয়াটারকে চিন্তা করি, ওয়াটার অ্যাকচুয়ালি নর্মাল টেম্পারেচারে লিকুইড, অর্থাৎ আমাদের রুম টেম্পারেচার, রুমে যদি যখন রাখতেছি, আমি রুম টেম্পারেচার মানে হচ্ছে আমাদের রুমে আমরা যদি কোনো একটা জিনিস রাখি বা আমাদের রুমের টেম্পারেচার যত, সেটা হচ্ছে রুম টেম্পারেচার। আইডিয়ালি এটাকে আমরা 25 ডিগ্রি সেলসিয়াস ধরি। ওকে, যাই হোক ওইটা আমাদের মেইন না। আমরা এখন দেখবো যে ওয়াটার আসলে কি। তো দেখো, ওয়াটার ইন রুম টেম্পারেচার, যদি আমি রুম টেম্পারেচারে রাখি, রুম টেম্পারেচার কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমি লিকুইড হিসেবে দেখি। ওয়াটার বিলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বিলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড আমি আইস হিসেবে দেখি। অ্যান্ড ওয়াটার আপ টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড আমি এটাকে কি হিসেবে দেখতেছি, স্টিম হিসেবে। এই তিনটে স্টেটই আমরা কিন্তু ওয়াটারকে দেখে থাকি, আইস, লিকুইড এবং স্টিম। ওকে, আমাদের তার মানে এখন যদি কোয়েশ্চেন আসে যে ওয়াটার আসলে কোন স্টেটে, তখন আমাদেরকে কিন্তু বুঝতে হবে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে টেম্পারেচারটা আসলে কত। ওকে, এই টেম্পারেচারটা আবার কিন্তু সবসময় সেম থাকে না। এই যে 0 ডিগ্রিতে আইস দেখতেছি, আহ এটা কিন্তু আহ সবসময় যে জিরো হবে এমন না, এটা কিন্তু প্রেসারের উপরেও ডিপেন্ড করে। আমরা যখন আরেকটু বড় হব, যখন আমরা প্রেসারের কনসেপ্টটা বুঝবো, তখন দেখবো যে শুধুমাত্র টেম্পারেচারের উপর এই জিনিসটা ডিপেন্ড করে না। ওকে, তো এখন আমরা মোটামুটি ভাবে ম্যাটেরিয়ালের 3টা স্টেট দেখলাম। এখনো পর্যন্ত যা কিছু দেখেছি এগুলো হচ্ছে খুবই শর্ট হ্যান্ডেড জিনিস, আমরা জাস্ট ফিল করার ট্রাই করছি, বাট খুব প্রপার একটা ডেফিনেশন এখনো যায়নি। আমরা প্রপার ডেফিনেশনের দিকে আগাচ্ছি ধীরে ধীরে। সো দেখো, এরপর আমাদের যেটা বুঝতে হবে যে আমরা ম্যাটেরিয়াল স্টেট দেখলাম, কিন্তু ম্যাটেরিয়ালের কম্পোজিশন কি আসলে? কম্পোজিশন মানে কি? কম্পোজিশন মানে ম্যাটেরিয়াল আসলে কি দিয়ে গঠিত হয়। So, এটা নিয়ে এক এক সময়ে এক একজন এক এক কথা বলে গিয়েছে, বাট কারেন্টলি আমরা এখানে 2টা বিষয় তুলব। এক, সেটা হচ্ছে অ্যাটম, আরেকটা জানবো হচ্ছে মলিকিউল। এই 2টা জিনিস আসলে কি কি? দেখো, অ্যাটমটা কি? অ্যাটম হচ্ছে আমাদের সবচেয়ে ছোট একক, বা লিস্ট ইউনিট অফ ম্যাটার। ওকে, কোন একটা জিনিসকে আমরা যদি ভাঙতে থাকি, ভাঙতে 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 একটা পর্যায়ে গিয়ে দেখি যে এর থেকে আর ভাঙা সম্ভব হয় না, ঠিক সেই জায়গাটাকে আমরা অ্যাটম বলি। এই অ্যাটম শব্দটা এসেছে অ্যাটোমাস থেকে। অ্যাটোমাস মানে নন ডিভাইজেবল বা অবিভাজ্য, যেটাকে আর ভাগ করা যায় না। এবং এই অ্যাটোমাস শব্দ থেকে মূলত অ্যাটম শব্দের উৎপত্তি। তো অ্যাটমকে আমরা কি হিসেবে চিনতেছি, যে পদার্থের সবচেয়ে ছোট একক, যেটাকে আর ভাঙা যায় না, সেটাকে আমরা আপাতত পদার্থ হিসেবে জানতেছি। ওকে, সরি, অ্যাটম হিসেবে জানতেছি বা পরমাণু হিসেবে জানতেছি। এখন আমাদের কাছে মনে হইতেই পারে যে পরমাণুকেও তো ভাঙা যায় আসলে। আহ এই জিনিসটা আমরা আরেকটু পরে ডিল করব। আমাদের কাছে এখনো পর্যন্ত পরমাণু হচ্ছে সবচেয়ে ছোট একক। ওকে, পরমাণু সবচেয়ে ছোট একক কিভাবে? আমরা যদি কোনো একটা জিনিসকে নেই, যেমন ধরো আমরা যদি পানিকে নেই, পানিকে নিলে ভাঙতে 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 আমরা যদি সবচেয়ে ছোট পর্যায়ে চলে যাই, তখন দেখবো যে আমি হাইড্রোজেন পাচ্ছি আর অক্সিজেন পাচ্ছি। হাইড্রোজেন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, এদেরকে আর ভাঙা পসিবল হয় না। এদেরকে ভাঙলে আমরা আর কোনো ধরনের ইউনিটারি একক পাই না, আমরা অন্য কিছু পাই, লাইক ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই সব জিনিস পাই, এগুলো আমাদের কনসিডারেশনের ভিতরে না আপাতত। আমরা আপাতত দেখছি অ্যাটম জিনিসটা আসলে কি। এখন মলিকিউল কি? মলিকিউল হচ্ছে টু অর মোর কম্বিনেশন অফ টু অর মোর অ্যাটমস।
ওকে, টু আর মোর অ্যাটমস, অর্থাৎ দুইটা অথবা দুইটার বেশি অ্যাটম যদি একসাথে হয় তখন যেটা প্রডিউস হয় সেটাকে আমরা বলতেছি কি মলিকিউল। ওকে, তখন মনে হইতে পারে যে মলিকিউলের ভিতরে আর অ্যাটমের ভিতরে আসলে তাহলে ফান্ডামেন্টাল ডিফারেন্স কি থাকলো। তো দেখো, অ্যাটম হচ্ছে অ্যাটম হচ্ছে এলিমেন্টারি এলিমেন্টস এর জন্য। এখন মনে হতে পারে এলিমেন্টস জিনিসটা কি। এলিমেন্টস মানে হচ্ছে যেই জিনিসকে আর ভাঙা যায় না, যেমন আমাদের নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এইগুলাকে যদি আমি শুধু ভাঙি, এইগুলাকে ভাঙলে শুধু নাইট্রোজেনই পাবো, অক্সিজেনই পাবো, হাইড্রোজেনই পাবো। ওকে, সো এর যে ইউনিট, একে ভাঙে আমি যদি এইচ পাচ্ছি, এইটা হচ্ছে আমার অ্যাটম। আর এইটা কি, এইটা হচ্ছে মলিকিউল। ওকে, সেম ভাবে মলিকিউলের আরেকটা থাকে কি, আরেকটা পোর্শন থাকে কম্পাউন্ডস থেকে। ওকে, কম্পাউন্ডস থেকে। সো এলিমেন্ট হিসেবে আমরা কি দেখতেছি, হাইড্রোজেন, তারপর এই যে অক্সিজেন পাচ্ছি। সো কম্পাউন্ডস কি, কম্পাউন্ডস হচ্ছে সবসময় অ্যাটমিক কম্পোজিশন আমরা দেখবো। যেমন ধরা যাক পানি, যেমন ধরা যাক H2, এটা কিন্তু কম্পাউন্ডস, আর এইটা হচ্ছে এলিমেন্ট। এটা এলিমেন্টস আর এটা কিন্তু কি কম্পাউন্ডস, কারণ এটাতে আমরা একের অধিক এলিমেন্টস কে একসাথে করছি। ওকে, এই হচ্ছে আমার কম্পাউন্ড। এই যে কম্পাউন্ড গুলো, এর যে ইউনিট গুলো আমি দেখতেছি, এইগুলোকে আমি বলতেছি কি মলিকিউল। আর এইগুলাকে ভেঙে আমি যখন একেবারে কোর লেভেলে চলে যাই, তখন হচ্ছে আমরা সেটাকে বলি অ্যাটম। ওকে, তাহলে আমরা একটু পানির অণুটা এক্সপ্লানেশন বা আমরা একটু অ্যানালাইজেশন করি, তাহলে আমাদের জন্য বোঝা সুবিধা হবে। তো দেখো, আমরা যদি পানির প্রথমে নিলাম পানি, পানি, এই পানিটাকে যদি আমরা ভাঙা শুরু করি, ভাঙতে ভাঙতে আমরা একেবারে ছোট হিসেবে প্রথমে পাবো মলিকিউল। এটা কি মলিকিউল। এখানে আমরা কি কি দেখতেছি, হাইড্রোজেন আর অক্সিজেন। এরপর এটাকেও যদি ভাঙি তাহলে আমরা কি পাবো, পাবো হচ্ছে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, এটা আমরা দেখতেইছি। তো এই প্রত্যেকটা কি, প্রত্যেকটা এক একটা অ্যাটম। ওকে, সো আমার মনে হয় আমরা বুঝতে পারছি যে অ্যাটম এবং মলিকিউলের ভিতরে ডিফারেন্সটা করি। শুধুমাত্র এটাই না, আমরা এই যে প্রতিনিয়ত যে অক্সিজেন ইনটেক করি, এই যে অক্সিজেনটা, এটাকে ভাঙলে আমরা কি পাবো, দুইটা অক্সিজেন পাবো। ওকে, এইটাকে আমরা কি বলছি, এটাকে বলতেছি মলিকিউল। আর এইটা কি, এটা হচ্ছে অ্যাটম। এইটা হচ্ছে আমাদের অ্যাটম এবং মলিকিউলের ভিতরে খুব ফান্ডামেন্টাল আলোচনা। ওকে, এখন এই যে পানির ভিতরে যে H2 আছে, এইগুলো কিন্তু অনেকগুলো থাকে। মানে H2 হচ্ছে জাস্ট একটা, এইরকম অসংখ্য H2 মিলে আমার কি হয়, পানি, যে মেইন পানি আমরা দেখি সেটা ফর্ম করে। এখন এই যে একটা H2 আরেকটা H2 কে কি করে, অ্যাট্রাক্ট করে। এইটাকে আমরা বলি ইন্টারমলিকিউলার ফোর্স বা আন্তঃআণবিক আকর্ষণ। ইন্টারমলিকিউলার ফোর্স, অর্থাৎ একটা পানির অণু, আমরা যদি পানিকে ভেঙে দেখি, মানে পানি, আমরা এরকম ছোট 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 অনেকগুলো অণু থাকে পানির ভিতরে। এর থেকে ছোট অবভিয়াসলি, আমি জাস্ট দেখানোর সুবিধার্থে বলতেছি। সো এইরকম অনেক অসংখ্য অণু থাকে। এখন পানির ভিতরে ওদের সাথে তো একটা আরেকটার সাথে অ্যাট্রাকশন থাকে। অ্যাট্রাকশনটা যদি না থাকে তাহলে কি হইতো, ভাবো, পানি কিন্তু গড়ায় পড়তো না, জাস্ট এইটা বের হয়ে চলে যেত, বাকিগুলোর কিন্তু কিছু হইতো না। So, এরা কিন্তু একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করে। এই যে অ্যাট্রাকশন ফোর্সটা এদের ভিতরে, এইটাকে আমরা বলতেছি কি ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স, বা দুইটা মলিকিউলের ভিতরে যে অ্যাট্রাকশন ফোর্স, সেটাকে আমরা বলতেছি কি ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স। ওকে, এখন আমরা একটুখানি আগের ডেফিনেশন গুলাকে রিডিফাইন করব। দেখো, আগে পর্যন্ত আমরা সলিড কি দেখছি, শক্ত, শেপ, আইস, স্টোন, এইসব দেখছি। এখন সলিড মানে হচ্ছে এই ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশনটা সব থেকে বেশি হবে, সব থেকে বেশি। তো দেখো কিভাবে, দেখো চিন্তা করো যে আমি যেটা সলিড বরফের কথা চিন্তা করি, এর প্রতিটা মলিকিউল একটা আরেকটাকে এত বেশি পরিমাণে অ্যাট্রাক্ট করে হোল্ড করে যে এরা কিন্তু একসাথে হয়ে সবগুলা থাকে। ওকে, এদের ভিতরে কিন্তু একটা আরেকটার প্রতি যে আকর্ষণ, এটা কিন্তু সব থেকে বেশি। ওকে, সো এইটা হচ্ছে ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন সব থেকে বেশি যেটা থাকবে সেটাকে আমরা সলিড বলি।
এরপর ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন যদি সলিড থেকে কম হয়, সলিড থেকে কম, তাহলে সেইটাকে আমরা কি বলতেছি, লিকুইড বলতেছি। লিকুইডে কি হয়, লিকুইডে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকে বাট কম, ওদের ভিতরে কি থাকে, একটা গ্যাপ থাকে। ওকে, ওদের ভিতরে একটা কি থাকে, গ্যাপ থাকে, সেটাকে আমরা লিকুইড বলতেছি। আর যেইটার ভিতরে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন একেবারেই কম থাকে বা নাই বললা চলে, একেবারে কম অর্থাৎ লোয়েস্ট, অথবা নাই, মানে একেবারে এক্সিস্টই করতেছে না, সেটাকে আমরা কি বলতেছি, গ্যাস বলতেছি। অর্থাৎ দেখা গেল যে অনেক দূরে দূরে, সেটাকে আমরা কি বলতেছি, গ্যাস বলতেছি। So, এই যে এখন আমাদের ডেফিনেশনটা কিন্তু প্রপারলি ক্লিয়ার হইল যে সলিড তাহলে কি হবে, সলিড হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন যেটা সব থেকে বেশি হবে সেটাকে আমরা সলিড বলবো। লিকুইড কি, সলিড থেকে কম হবে যেটা বাট গ্যাস থেকে বেশি, সেটাকে লিকুইড বলবো। আর লিকুইড কি, লিকুইড হচ্ছে সব থেকে কম, সেটাকে আমরা কি বলছি, লিকুইড বলছি। So, এই হচ্ছে আমাদের প্রপার ডেফিনেশন। আমাদেরকে যখন কেউ জিজ্ঞাসা করবে যে সলিড অ্যাকচুয়ালি কি, আমাদের ভাবতে হবে যে ওদের ভিতরে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা আসলে কেমন। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন যদি বেশি হয় তাহলে সলিড, কম হলে লিকুইড, আর যদি নাই এক্সিস্ট করে তাহলে সেটাকে আমরা কি বলছি, গ্যাস। তো দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা অনেকগুলো কনসেপ্ট জানলাম, এখন সবগুলোকে একটুখানি সাম আপ করতেছি, আমরা আমরা লিঙ্ক করার ট্রাই করতেছি, এবং এই লিঙ্কিংটা আমাদের মনে রাখার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো, এই লিঙ্ক করার জন্য আমরা প্রথমে শুরু করব আমাদের রেগুলার জিনিস দিয়ে। এই যে অক্সিজেনকে নিলাম, অক্সিজেনকে নিয়ে আমি ভাঙলাম, ভাঙার পর অক্সিজেন পেলাম, অক্সিজেন পেলাম। এই অক্সিজেনকে আমরা কি হিসেবে পাই, নর্মাল টেম্পারেচারে গ্যাস হিসেবে। ওকে, এটা কি, এটা একটা মলিকিউল। ওকে, এটা একটা মলিকিউল। আর এই জিনিসকে ভেঙে আমি যেহেতু সেই জিনিসই শুধুমাত্র পাইছি, তাহলে এটা কি, এলিমেন্ট। ওকে, এলিমেন্ট। আর যদি কোনো একটা জিনিসকে ভেঙে আমি অন্য কিছু পাই, লাইক ওয়াটার, H2O, এটাকে ভেঙে আমি কি পাচ্ছি, এইচ ও পাচ্ছি, ও পাচ্ছি, যেটাকে আমরা কি বলি, কম্পাউন্ড বলি। ওকে, কম্পাউন্ড বলি। আর এইগুলা কি, এগুলো হচ্ছে অ্যাটম। আর এটাকে কি বলতেছি, এটাকে বলতেছি আমরা মলিকিউল। দেখো, পানির যখন আইস আছে, অথবা লিকুইড হিসেবে আছে, লিকুইড ওয়াটার, অথবা স্টিম হিসেবে আছে, এই তিনটা জায়গাতেই পানি কিন্তু আসলে H2O হিসেবেই আছে। এইখানেও H2O, এইখানেও H2O, এইখানেও H2O। ওদের কিন্তু কেমিক্যাল কম্পোজিশনে কোনো ধরনের চেঞ্জ হয় না। আগেও দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন লাগতো, আমার স্টিমেও সেম লাগতেছে, আইসেও সেম লাগতেছে। দ্য অনলি ডিফারেন্স ইজ দ্য ইন্টারাকশন বিটুইন দোজ মলিকিউলস, অর্থাৎ এই মলিকিউলের ভিতরে ইন্টারাকশনটা কেমন হচ্ছে, দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্সিয়েশন পয়েন্ট। সো এইটা আমাদেরকে প্রথমে একটু বুঝতে হবে যে আমরা যখন স্টেট চেঞ্জ করতেছি, আমরা যখন কি ফিজিক্যাল স্টেট চেঞ্জ করি, ফিজিক্যাল স্টেট চেঞ্জ করলে কেমিক্যাল কম্পোজিশন কিন্তু চেঞ্জ হয় না, কম্পোজিশন চেঞ্জ হয় না। অর্থাৎ আমি সেটাকে সলিড করি, লিকুইড করি, অথবা গ্যাসেস করি, আমার কিন্তু যে মেইন থিং সেটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন, অর্থাৎ H2O, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখন তোমাদের কাছে মনে হতে পারে তাতে আমাদের লাভটা কি। একটা জিনিসের বৈশিষ্ট্য, মানে পানি আসলে কেমন হবে, এর কোয়ালিটি ডিপেন্ড করে আমার কেমিক্যাল কম্পোজিশনের উপরে। কেমিক্যাল কম্পোজিশনের উপরে, কেবলমাত্র কিসের উপরে, কেমিক্যাল কম্পোজিশনের উপরে। সুতরাং কেমিক্যাল কম্পোজিশন যদি চেঞ্জ না হয়, তাহলে কিন্তু আমাদের এই যে পানির যে কোয়ালিটি, এটার কিন্তু কোনো ধরনের চেঞ্জ হবে না। অর্থাৎ ওয়াটারের ভিতরেও যে পানি, লিকুইডের ভিতরে সেম পানি, স্টিমের ভিতরেও কি সেম পানি, এবং এদের প্রপার্টিস কিন্তু সেম। পানির যে ফান্ডামেন্টাল প্রপার্টিস সেইটাই, সেটার থেকে কিন্তু ডিফারেন্ট কিছু না। জাস্ট ওদের স্টেটটা আলাদা, ফিজিক্যাল স্টেটটা আলাদা, বাট কেমিক্যাল কম্পোজিশন যেহেতু চেঞ্জেস হয় নাই, সেহেতু এদের ভিতরে আমাদের যে কোয়ালিটি, কোয়ালিটি কিন্তু সবগুলাতে আমরা সেমই দেখবো। ওকে, সো এই জিনিসটা আমরা যদি বুঝতে পারি প্রথমত,
তাহলে আমাদের জন্য অনেকখানি কেমিস্ট্রি বোঝাটা ইজিয়ার হবে। কেমিস্ট্রিকে এখন আমরা দুভাগ করে ফেলেছি, একটা হচ্ছে এলিমেন্টস, একটা হচ্ছে কম্পাউন্ড। এলিমেন্টস বা কম্পাউন্ড যাই ভাঙি, ভেঙে যদি আমরা একেবারে ইউনিটের জায়গায় চলে যাই, যেটাকে আর ভাঙা পসিবল হয় না, সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাটম। আর একাধিক অ্যাটম একসাথে যদি অ্যাড করা হয় তাহলে সেটা কি করতেছে? মলিকিউল ফর্ম করতেছে। ওকে। আম, এখন আমাদের আরেকটা জিনিস একটু আগাইতে হবে। এই যে আমরা এইচ দেখতেছি, ও দেখতেছি, এই জিনিসগুলো আসলে কি? ওকে, এই জিনিসগুলোর সাথে আমাদেরকে কি করতে হবে? পরিচিত হইতে হবে। এইচ ও এইগুলা কি? আমরা কেমিস্ট্রিকে, তোমরা ভাব, আমরা কি করি? আমরা যখন নিজেরা কথা বলতেছি, আমাদের একটা পার্সোনাল ল্যাঙ্গুয়েজ আছে। যখন ধরা যাক যে একটা পাখি আরেকটা পাখির সাথে কমিউনিকেট করতেছে, ওদের একটা প্যাটার্ন আছে কমিউনিকেট করার। এরপর আমরা যদি সায়েন্সে কমিউনিকেট করতে চাই, আমরা কি দেখবো? ম্যাথমেটিক্স ইজ ওয়ান অফ দ্য ওয়ে অফ কমিউনিকেটিং উইথ দ্য সায়েন্স, স্পেশালি ইন ফিজিক্স। সো এটা আমরা দেখি। তো কেমিস্ট্রিতেও আমাদের কমিউনিকেট করার একটা বই আছে। অর্থাৎ আমরা তো প্রতিবার বিশাল সাইজের হাইড্রোজেন লিখবো না, আমাদেরকে এই জিনিসটাকে শর্টে আনতে হবে। ধরা যায় যে বিশাল একটা কম্পাউন্ড আছে যার ভিতরে 100+ অ্যাটম আছে। তো সেইটাকে আমি যদি এইভাবে একটা 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 করে লিখতে যাই, সেটা কিন্তু বিশাল সাইজ হবে। তো আমরা কি করি? আমরা জিনিসটাকে শর্টেন করার ট্রাই করি। এই শর্টেন করার জন্য আমরা দুইটা জিনিসকে ইন্ট্রোডিউস করি। ওকে, একটা হচ্ছে প্রতীক বা সিম্বল। ওকে, এইটা হচ্ছে এলিমেন্টের জন্য। এটা কিরকম? এইটা হচ্ছে যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনকে আমরা এইচ হিসেবে লিখি, অক্সিজেন ও হিসেবে লিখি, নাইট্রোজেন এন হিসেবে লিখি। ওকে, এরপর কি? এরপর তোমরা যদি ভাবো কার্বন সি হিসেবে লিখি। So, এইরকম পুরো একটা জিনিস নিয়ে একটা খুব সুন্দর একটা চার্ট আছে, যেটা তোমরা গুগলে অথবা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারো। সেটাকে বলা হয় পেরিওডিক টেবিল। পেরিওডিক টেবিল। ওকে, পেরিওডিক টেবিলে আমার কি আছে? এলিমেন্টস গুলো আছে। এলিমেন্টস কোনগুলো? যেগুলাকে ভাঙা যায় না একটা পর্যায় পর্যন্ত, একটা পর্যায়ের পর আর ভাঙা যায় না, অর্থাৎ সেম জিনিসে আমি পাইতে থাকি, সেগুলাকে আমি কি বলছি? এলিমেন্টস বলছি। এখন এলিমেন্টস, এলিমেন্টস কয়টা আসলে? এলিমেন্টস কিন্তু খুব লিমিটেড পৃথিবীতে। পৃথিবীতে যে খুব আনলিমিটেড এলিমেন্টস আছে এমন কিন্তু না। আমাদের খুব লিমিটেড অ্যামাউন্ট অফ এলিমেন্টস আছে। তো সেইগুলাকে আমরা যদি দেখি, আমাদের কয়টা এলিমেন্টস আছে? আমাদের এলিমেন্টস আছে জাস্ট 118টা। জাস্ট 118টা এলিমেন্টস এখনো পর্যন্ত ডিসকভার্ড এলিমেন্টস, অর্থাৎ এইগুলো আমরা পাইছি মাত্র 118টা। অর্থাৎ এই 118টা জিনিস দিয়ে এই পুরা পৃথিবী বিল্ড আপ। আমরা পৃথিবীতে যা কিছু দেখতেছি বা যা কিছু দেখতেও পারতেছি না, সবকিছুতে আসলে 118টা এলিমেন্টসই আছে। অর্থাৎ আমরা যদি ভাঙতে থাকতে একেবারে যদি রুট লেভেলে চলে যাই, তাহলে দেখবো এই 118টার কোনো না কোনো একটা আছে। ওকে, সেটা তুমি যা কিছুই বলো। এই যে তোমার কাছে মনে হতে পারে আমার বডির, আমার এই হাতের উপরে যে আমাদের যে স্ক্রিনটা, স্ক্রিনটা কি? স্ক্রিনটাকে যদি চিন্তা করো, অথবা আমাদের সেলের ভিতরে কি থাকে? সেলের ভিতরে প্রোটিন থাকে, প্রোটিনের কম্পোজিশন থাকে। এই প্রোটিন কি? প্রোটিনের ভিতরে আমরা যদি লক্ষ্য করি, এর ভিতরে নাইট্রোজেন, কার্বন, এইসবই কিন্তু থাকে। সো এইগুলা আমরা যদি দেখে, প্লাস হাইড্রোজেন থাকে। সো এইগুলা কি? এগুলো কিন্তু এলিমেন্টস। এই এলিমেন্টস গুলাই একাধিক একসাথে হয়ে ভ্যারাইটিস অফ কম্পাউন্ড রেডি করে। ওকে, এলিমেন্টস গুলো কি হয়? একসাথে হয়ে ভ্যারাইটিস অফ কম্পাউন্ড রেডি করে। এই ভ্যারাইটিস অফ কম্পাউন্ড কি? লক্ষ লক্ষ আছে। আমরা যদি হিসাব করি, দেখবো যে প্রায় কয়েক কোটির মতো আছে আমাদের কম্পাউন্ড। বিভিন্ন ধরনের আমরা কম্পাউন্ড দেখি। এই কম্পাউন্ড কিছু কিছু ন্যাচারালি মেড, আর কিছু কিছু আর্টিফিশিয়ালি মেড। সেম গোজ টু এলিমেন্টস। এলিমেন্টস কিছু কিছু ন্যাচারাল, কিছু কিছু আর্টিফিশিয়াল। ন্যাচারাল কোনগুলো? যেগুলো আমরা ন্যাচারই পাই, অর্থাৎ আমাদের আশেপাশে দেখলে আমরা পাই। আর্টিফিশিয়াল কোনগুলো? আর্টিফিশিয়াল হচ্ছে যেগুলো আমরা ন্যাচারে বা আমরা আশেপাশে পাই না, আমাদের ল্যাবরেটরিতে বানাইতে হয়। আমরা দুই ধরনের এলিমেন্টসই কিন্তু পাই। ওকে, সে সেম গোজ টু কম্পাউন্ড। কম্পাউন্ড আমরা দুই ধরনেরই পাই, ন্যাচারাল কম্পাউন্ড পাই আর আর্টিফিশিয়াল কম্পাউন্ড পাই। প্রত্যেকটা জিনিস আমাদের এই যে আমরা যে আমাদের সামনে যে খাতা কলম আছে,
এই খাতা বা আমাদের যে খাতার পেজ গুলো আছে, পেজ কি সেলুলোজ, সেলুলোজ কি, সেলুলোজকে যদি ভাঙতে থাকো তোমরা কিন্তু কার্বন হাইড্রোজেন পাচ্ছি ওর ভিতরে, কার্বন হাইড্রোজেন অক্সিজেনও থাকে কিছু, এইগুলাই কিন্তু পাচ্ছি। তো আলটিমেটলি আমরা যা কিছুই দেখতেছি এই 118টা জিনিস দিয়ে বিল্ড আপ। ওকে, দেখো কেমিস্ট্রি জিনিসটা কিন্তু অনেক বেশি ইজিয়ার হইলো এখন, কারণ আমাদের ইংলিশের মতো তো চিন্তা করো যে ইংলিশে কি ছিল, আমাদের এই যে 26টা লেটার্স ছিল, ওইগুলা মানে ওইগুলা দিয়ে আমরা কি করছি, ওইগুলো দিয়ে কিন্তু আমরা অনেক ওয়ার্ড শিখছি, অনেক সেন্টেন্স বানাচ্ছি, অনেক কথা কমিউনিকেশন সবকিছু চালাচ্ছি। কেমিস্ট্রিতে এরকম 118টা আমার এলিমেন্টস আছে। এইগুলো যদি কেউ ভালোভাবে জানে, এই 118টা এলিমেন্টস এর প্রপার্টিস টাইপ, এইগুলো যদি কেউ ভালোভাবে বুঝতে পারে, নট নেসেসারিলি যে তাকে মুখস্থ করতে হবে কেমিস্ট্রিতে যে 118টা কম্পাউন্ড আমাকে মুখস্থ করে রাখতে হবে, এটা কখনোই দরকার নাই। রাদার আমার যদি প্রপার্টিজ আমি যদি বুঝতে পারি, তাহলে আমরা হচ্ছে যে কোনো ধরনের কম্পাউন্ডের সাথে ডিল করতে পারবো, কেমিস্ট্রি উইল বি মাচ মোর ইজিয়ার ফর মি। তো এইটা তোমরা কোথায় পাবে, এটা তোমরা যদি পেরিওডিক টেবিল দেখো তাহলে তোমরা দেখতে পারবা যে এই পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। ওকে, এই ছিল হচ্ছে আমাদের কম্পাউন্ড পর্যন্ত যাত্রা এন্ড পেরিওডিক টেবিল পর্যন্ত। এই পেরিওডিক টেবিলের একটা খুব সুন্দর হিস্টোরি আছে, এটা তোমরা পড়তে পারো যে এই পেরিওডিক টেবিলের আসলে শুরু কোথা থেকে। এখানে দেখবা যে অ্যান্টনি ল্যাভোইশিয়া থেকে জিনিসটা স্টার্টিং হয়েছে, ধীরে 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 আমাদের এটা মেন্ডেলিভ পর্যন্ত চলে আসছে। ওকে, এই যে পেরিওডিক টেবিলের যে একটা পেরিওডিক টেবিলটা, এই টেবিলটা স্পেশাল একটা টেবিল। কারণটা কি, কারণ এই টেবিল দেখলেই বোঝা যায় যে কোনটার প্রপার্টি কেমন, এই টেবিলটাকে ওইভাবেই বিল্ড আপ করা হয়েছে। যাই হোক, এটা আমাদের একটু অ্যাডভান্স করা, আমরা আশা করি এটা পরবর্তী কোনো ক্লাসে দেখতে পারবো। বাট আমাদের এখন যে ফান্ডামেন্টাল জিনিসটা লাগবে, ম্যাটেরিয়ালের কনসেপ্টটা বোঝা, অ্যান্ড ম্যাটেরিয়াল জিনিসটাকে রিয়েলাইজ করা, যে ম্যাটেরিয়ালের ভিতর ম্যাটেরিয়াল আসলে কিভাবে কিভাবে রেডি হয়, কিভাবে আমাদের ম্যাটেরিয়ালের প্রপার্টিজ কার উপরে ডিপেন্ড করে, এই বিষয়গুলো বোঝা। আমরা এতটুকু কিন্তু বুঝতে পারছি যে আমরা এখন যা কিছুই করি সেইখানে আমাদের প্রপার্টিজ যদি আমরা বুঝতে চাই যে জিনিসটা আসলে কেমন বিহেভ করবে, এই জন্য আমাদের কেমিক্যাল কনফিগারেশনটা লাগবে, অর্থাৎ ওর কেমিক্যাল কম্পোজিশনটা আসলে কেমন, ওর ভিতরে কি কি আছে, এটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কিভাবে পুরা মানে একটা জিনিসের প্রপার্টি বের করতে হয়। ওকে, সো আমরা এই কেমিস্ট্রির এই পার্টের খুব বেসিক জিনিসগুলো জেনে ফেলেছি। আমরা এরপর দেখব আরেকটা পার্টের বেসিক জিনিস, সেটা হচ্ছে মিশ্রণ, দ্রবণ ও পৃথকীকরণ। মিশ্রণ কোনটা, মিক্সচার, দ্রবণ কোনটা, দ্রবণ হচ্ছে সলিউশন, আর পৃথকীকরণ কোনটা, ডিস্টিলেশন, অর্থাৎ আমি যখন একটা থেকে আরেকটা আলাদা করতেছি। আমরা এবার কি করব, আমরা এবার ম্যাটারকে মিক্সচার এন্ড সলিউশন এই হিসাবে দেখবো, আমরা বোঝার চেষ্টা করবো যে দুইটার ভিতরে আসলে ডিফারেন্সটা কোথায়। তো দেখো, আমরা যখন ম্যাটারকে ওয়ান টু আর মোর ম্যাটারকে একসাথে মিক্স করি, তখন যেটা প্রডিউস হয় সেটাকে আমরা বলি কি, মিক্সচার। ওকে, সেটাকে আমরা কি বলতেছি, মিক্সচার। অর্থাৎ আমরা দেখা গেল কি হাইড্রোজেন নিলাম, অক্সিজেন নিলাম, মিক্স করলাম, এটা মিক্সচার হিসেবে প্রডিউস হলো। বা আমরা যে কোনো দুইটা ম্যাটার কি হতে পারে, পানি বালি, এটা কিনা আমরা মিক্স করলাম, মিক্স করলে যেটা আমরা পাবো সেটাকে বলতেছি কি, মিক্সচার। এখন এই মিক্সচারকে আমরা দুই ভাবে দেখতে পারি। ওকে, সো দেখো, কিছু কিছু সময় আমাদের মিক্সচার যদি আমরা করি তখন দেখবো আমরা হোমোজেনাস মিক্সচার পাচ্ছি, and কিছু কিছু সময় হেটারোজেনাস মিক্সচার পাচ্ছি। ওকে, হোমোজেনাস আর হেটারোজেনাস বলতে কি বোঝাচ্ছে, দেখো, হোমোজেনাস মানে হচ্ছে যে এই মিক্সচারের ভিতরে লাইক প্রতিটা জায়গায় পদার্থগুলো একটা সেম রেশিওতে থাকে। যেমন ধরো আমরা যদি কি করি, আমরা যদি একটা গ্লাসের ভিতরে পানি নিয়ে তার ভিতরে কি করে দিই, চিনি ছেড়ে দিই। ওকে, এটা কি করবে, এটা কিন্তু পানির ভিতরে পুরাপুরি ভাবে মিশে যাবে, এন্ড আমরা ফিল করবো কি, আমরা যখন খাবো তখন মনে হবে সব জায়গার পানিটাই সমান রকমের মিষ্টি। ঠিক সেম ভাবে আমরা যদি পানির ভিতরে বালি ছেড়ে দিই তাহলে কি দেখবো, বালিগুলো নিচে এসে জমা হচ্ছে। ওকে, এই বালিটা কোথায় দেখবো, নিচে এসে জমা হচ্ছে, তার মানে কি, বালিটা কিন্তু চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়তেছে না। এই যে একটা হোমোজেনাস আর একটা আমরা কি দেখতেছি, হেটারোজেনাস। এখন এই হোমোজেনাস মিক্সচারের ভিতরে যেইগুলাকে সেপারেশন করা যায় না, মানে যেইগুলাকে চাইলে আর আগের জায়গায় ফেরত আনা যায় না, মানে আমি তো আম, ধরো পানির ভিতরে চিনি মিশাই ফেললাম, এরপর আমি এদেরকে কি করতে পারবো না,
মেকানিক্যাল সেপারেশন মানে হচ্ছে কি, ধরা যাক হিট টিট না দিয়ে আমি কোনোভাবে এই দুইটাকে সেপারেট করতে পারবো না, পানি চিনিকে আবার আলাদা করতে পারবো না। তো এইগুলাকে আমরা কি বলি, এইগুলাকে আমরা বলি হচ্ছে সলিউশন। ওকে, সলিউশন। তো সলিউশন কোনগুলো? সলিউশন হচ্ছে যখন একটা ম্যাটার আরেকটা ম্যাটারে হোমোজেনাসলি ডিস্ট্রিবিউটেড হবে এন্ড সেটাকে কি করা যাবে না, আর আলাদা করা যাবে না। যদি আলাদা করা যায় তাহলে সেটাকে আমরা সলিউশন হিসেবে কাউন্ট করব না। সে একটা পদার্থ যদি আরেকটা পদার্থতে পুরোপুরি ভাবে মিশে যায় তখন আমরা সেটাকে কি বলতেছি, সলিউশন বলতেছি। তো এটা হচ্ছে কি মিক্সচার আর সলিউশনের ভিতরে ফান্ডামেন্টাল ডিফারেন্স। যে কোনো দুইটা জিনিসের যে কোনো দুইটা পদার্থকে আমরা যদি একসাথে করি তাহলে কিন্তু সেটাকে আমরা মিক্সচার বলে দিতে পারি। যেমন কিরকম, ধরো আমরা বালি আর ইট এই দুইটাকে একসাথে করলাম, এটা ওয়ান কাইন্ড অফ মিক্সচার। বাট এটা কি হোমোজেনাস বা না? হোমোজেনাস না, এটা একটা হেটারোজেনাস। হোমোজেনাস কি হওয়ার চান্সেস আছে? না, চান্সেস নাই। যদি চান্সেস থাকে তাও এটা কোনোভাবেই সলিউশনের ভিতরে যাবে না, কারণ এই দুইটাকে আমরা চাইলে আবার আলাদা করে ফেলতে পারি। যদি আলাদা করা না যায় তখন আমরা সেটাকে মিক্সচার হিসেবেই দেখি। তো দেখো, এই যে আলাদা করা, এই আলাদা করা মেকানিক্যাল সেপারেশন করা যায় না, বাট কিছু কিছু জায়গায় আমরা কিছু সেপারেশন মেথড দেখি। তো সেই সেপারেশন মেথড গুলো কি কি? যেমন আমাদের ফিল্ট্রেশন একটা মেথড আছে, ফিল্ট্রেশন বা ছাঁকনি। ওকে, যেমন ধরো আমরা যদি চা পাতাকে পানির ভিতরে ছেড়ে দিই তখন কিন্তু চাইলে এই চা পাতাটাকে আলাদা করে ফেলতে পারি ছাঁকনির মাধ্যমে। সেম ভাবে আমাদের আরো কিছু মেথড আছে, লাইক ইউজিং ম্যাগনেট। এই ইউজিং ম্যাগনেট আমরা কিভাবে করতে পারি? ধরো এই যে আমরা বালি আর লোহার একটা মিক্সচার নিলাম, তো সেইখান থেকে কি করতে পারবো, খুব ইজিলি লোহাগুলোকে সেপারেট করতে পারবো ইউজিং ম্যাগনেট। তো এইরকম আমরা কিছু কিছু সেপারেশন মেথড আছে যেগুলো আমাদের যে কোনো দুইটা জিনিসের আমরা যখন একটা মিক্সচার তৈরি করি সেইখান থেকে কিন্তু সেপারেটেড করা যায়। সেম ভাবে আমাদের আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে বাষ্পীভবন বা ইভেপোরেশন। ঠিক আছে, ইভেপোরেশন মেথডে আমরা কি করি, যেমন ধরো এই যে পানি আর চিনি বা পানি আর লবণ, এইখানে কি করা হয়, পানিকে আমরা যদি হিট দিয়ে পানিকে পুরোপুরি ভাবে বাষ্পীভূত করে দিই তখন কিন্তু লবণটা আলাদা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কি একটা সেপারেশন মেথড। তো এইগুলো কি আমাদের সেপারেশন মেথড। সো আর মেকানিক্যাল সেপারেশন বলতে আমরা কি বোঝাচ্ছি, ধরা যাক আমাদের যে সেন্ট্রিফিউজ করা, অর্থাৎ আমরা জোরে জোরে ঝাঁকায় আলাদা করার চেষ্টা করা, এইটা হচ্ছে আমরা সলিউশনের ক্ষেত্রে করতে পারবো না। ওকে, মেকানিক্যাল সেপারেশন খুব একটা ডিফারেন্ট জিনিস রাদার দেন দ্য ফিল্ট্রেশন, ম্যাগনেট অ্যান্ড ইভাপোরেশন। সো মেকানিক্যাল সেপারেশন কি কি? যেমন আমি বললাম কি সেন্ট্রিফিউগাল বা সেন্ট্রিফিউজ করা। সেন্ট্রিফিউজ করা কি রকম জিনিস? এটা হচ্ছে আমরা একটা বিকারের ভিতরে নিয়ে ঘোরানোর চেষ্টা করতেছি, কোনোভাবেই সম্ভব না জাস্ট ঘুরায় আমরা এই দুইটাকে সেপারেট করতে পারতেছি। ওকে, সো এই হচ্ছে কি আমাদের মিক্সচার এন্ড সলিউশনের ভিতরে খুবই কিছু ফান্ডামেন্টাল ডিফারেন্স। আমরা যখন প্রবলেম ডিল করতে যাব বা আমরা যখন কোথাও এখন থেকে সলিউশন মিক্সচার কথাগুলো দেখবো, আমরা তখন আই থিংক আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে আমাদের যে আসলে পুরো জিনিসটা কিভাবে কাজ করতেছে, যে আমাদের আম, একটা পিওর সাবস্টেন্স আর একটা মিক্সচারের ভিতরে আসলে তফাৎটা কোথায়। তো দেখো, আমরা একটা চার্ট করতে পারি যে ম্যাটারের ভিতরে আমরা দুই ধরনের পদার্থ পাইতে পারি। একটা পদার্থ হবে কি মিক্সচার হইতে পারে, আর একটা পদার্থ পিওর সাবস্টেন্স হইতে পারে, মানে যার ভিতরে আর অন্য কিছু নাই। ওকে, সো পিওর সাবস্টেন্স, এই পিওর সাবস্টেন্স গুলো কি কি হয়? এই পিওর সাবস্টেন্স গুলো হয় এলিমেন্টস অথবা কম্পাউন্ড। ওকে, অথবা কি কম্পাউন্ড। আর মিক্সচারের ভিতরে আমরা কি দেখলাম, দেখলাম হচ্ছে হোমোজেনাস অথবা হোমোজেনাস অথবা কি হেটেরোজেনাস। ওকে, তাহলে আমরা কিন্তু ম্যাটারটাকে খুব সুন্দরভাবে ভাগ করে ফেললাম। ম্যাটারের ভিতরে কি দেখলাম, মিক্সচার দেখলাম আর কি পিওর সাবস্টেন্স। সো এখন তোমাদের কাছে মনে হতে পারে কম্পাউন্ডেও তো আমরা সেম জিনিসটা করি, কম্পাউন্ডেও তো আমরা দেখা যায় যে দুইটা এলিমেন্টস কে একসাথে করে কম্পাউন্ড বানাচ্ছি। সো মিক্সচার আর কম্পাউন্ডের ভিতরে ডিফারেন্সটা কোথায়? দেখো, মিক্সচারে কখনো কেমিক্যাল অ্যাটাচমেন্ট হয় না, বাট আমরা যখন কম্পাউন্ড দেখি কম্পাউন্ডে কিন্তু কেমিক্যাল অ্যাটাচমেন্ট হয়। অর্থাৎ মিক্সচারে শুধুমাত্র দুইটা জিনিস একসাথে থাকতেছে, বাট ওরা দুইটা কেমিক্যাল কোনো রিয়াকশন করতেছে না বা ওদের ভিতরে কোনো ধরনের কেমিক্যাল বন্ড ক্রিয়েট হচ্ছে না। বাট আমরা যখন পিওর সাবস্টেন্সে দেখতেছি, এই পিওর সাবস্টেন্সের কম্পাউন্ডের ভিতরে দুইটা এলিমেন্ট একটা আরেকটার ভিতরে কেমিক্যাল বন্ড রেডি করতেছে। এই জন্য আমরা যদি মিক্সচার থেকে পিওর সাবস্টেন্সে যাইতে চাই,
মিক্সচারের দুইটা পদার্থকে আলাদা করতে চাই, তখন আমরা কি করি, সেপারেশন করি। কোন মেথডে? সেপারেশন বাই ফিজিক্যাল মেথড। ওকে, ফিজিক্যাল মেথড। এখানে কিন্তু আমরা কেমিক্যাল মেথড ইউজ করতেছি না। দেখো আমরা আমরা যে আগে দেখছি যে এখানে ফিল্ট্রেশন, ইভাপোরেশন এই টাইপের ফিজিক্যাল মেথড গুলো ইউজ করতেছি। আর কম্পাউন্ড থেকে যদি আমি এলিমেন্টে যাইতে চাই, তখন যে সেপারেশন করতে হয় সেটা হচ্ছে সেপারেশন বাই কেমিক্যাল মেথড। অর্থাৎ এখানে আমাকে কেমিক্যাল বন্ড ভেঙে আসতে হচ্ছে, সো কেমিক্যাল মেথড। ওকে, এই হচ্ছে আমাদের ম্যাটারের খুব ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং। এইগুলো আমরা যখন কেমিস্ট্রিকে বুঝতে যাব আরো বেশি, তখন আমাদের জন্য খুবই বেশি কাজে দিবে। ওকে, তো আমরা এখনো পর্যন্ত কি কি দেখলাম? অ্যাটম দেখলাম, আমরা আহ, আমাদের মলিকিউল দেখলাম, এইগুলোর বিহেভিয়ার দেখলাম, থ্রি স্টেটে মলিকিউল গুলো কিভাবে থাকে সেইগুলো দেখলাম। ম্যাটার আসলে কোন কোন দশায় থাকতে পারে, লাইক মিক্সচার হিসেবে থাকতে পারে, পিওর সাবস্টেন্স হিসেবে থাকতে পারে, সেইগুলাকে দেখলাম। এখন আমাদেরকে একটু একটা জিনিস একটুখানি আন্ডারস্ট্যান্ডিং এ আনতে হবে। সেটা হচ্ছে এই যে কেমিস্ট্রিটা আমরা পড়তেছি, সেইখানে আসলে আমরা কোন চেঞ্জেস গুলো নিয়ে মাথা ব্যথা করব। তো দেখো, আমরা কেমিস্ট্রিতে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল দুইটা চেঞ্জ নিয়ে আসলে আলাপ করি। আমরা ফিজিক্যাল চেঞ্জ নিয়েও কথাবার্তা বলি, কেমিক্যাল চেঞ্জ নিয়েও কথাবার্তা বলি। ফিজিক্যাল চেঞ্জে কি, এই যে আমাদের যে ফেজ চেঞ্জ হচ্ছে, একটা ফেজ থেকে আরেকটা ফেজে যাচ্ছে, সেইগুলো না আমরা কিন্তু কেমিস্ট্রিতে ডিল করি। তো এখন আমরা আসবো কি, আমরা দেখব যে আমরা যখন কেমিস্ট্রি পড়বো তখন আমাদের দুই ধরনের জিনিসের সাথে ডিল করতে হবে। একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ, আর একটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ। ওকে, কেমিক্যাল প্রপার্টিজ। এখন এই ফিজিক্যাল প্রপার্টিজটা কি? Physical properties can be measured and observed without changing the composition or identity of a substance। অর্থাৎ আমরা ফিজিক্যাল প্রপার্টিটা মেজার করতে পারি অথবা অবজার্ভ করতে পারি কেমিক্যাল আইডেন্টিটি চেঞ্জ না করে। অর্থাৎ দেখা যাক পানি আছে, এই পানিকে আমরা হিট দিয়ে কি করতেছি, ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটে নিচ্ছি। কখনো স্টিম দেখতেছি, কখনো আমরা আইস করতেছি, কখনো লিকুইড ফর্মে নিচ্ছি। বাট এই পানির যে কেমিক্যাল কম্পোজিশন H2, অর্থাৎ দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, এইটা কিন্তু কখনোই আমরা চেঞ্জ করতেছি না। এই যেই সব ক্ষেত্রে, যেই সব মেজারমেন্ট আমরা এই কম্পোজিশনকে চেঞ্জ না করে আমরা মেজার করতেছি, সেইগুলো হচ্ছে আমাদের ফিজিক্যাল প্রপার্টিজ। যেমন ধরা যাক ভলিউম, ম্যাস, এই প্রতিটাইকে আমরা ফিজিক্যাল প্রপার্টিজ হিসেবে দেখতেছি। আর কেমিক্যাল প্রপার্টিজ কোনগুলো? কেমিক্যাল প্রপার্টিজ খুবই এক্সটেন্সিভলি আমাদের মিন করতেছে যে আমরা যখন কেমিক্যাল চেঞ্জেস করতেছি, ধরা যাক কি, আমরা হাইড্রোজেন গ্যাসকে নিয়ে তাকে অক্সিজেন সহ কি করলাম, বার্ন করলাম, করলে আমরা কি পাবো? পানি পাবো। এই দেখো, আমরা কিন্তু শুরু করেছিলাম কি দিয়ে, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে, কিন্তু পাইলাম কি, পানি। এই যে চেঞ্জেসটা, এই যে কেমিক্যাল চেঞ্জেসটা, এইটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিটা ধারণ করবে। যেমন আমরা যদি এখানে দেখি যে এই H2, এইটার প্রপার্টি কেমন, এটা হচ্ছে গ্যাস। O2, এটাও কি একটা গ্যাস। ওকে, সো দুইটা গ্যাসকে মিক্স করে আমি কিন্তু কি পাচ্ছি, পানি পাচ্ছি। তার ভিতরে বড় কথা হচ্ছে অক্সিজেন কিন্তু আমার অক্সিডেশন করে। ওটা আমরা বড় হলে দেখবো, বা আমরা আরো যদি ক্লারিফাই করি জিনিসটা, অক্সিজেন যে বার্ন করতে হেল্প করে, অর্থাৎ কোনো কিছু পুড়াইতে হেল্প করে, কিন্তু অপরদিকে কিন্তু পানি পুড়াইতে হেল্প করে না। সো অক্সিজেনের যে ইন্ডিভিজুয়াল কেমিক্যাল প্রপার্টি, এই যে পোড়ানোর ক্ষমতা, আর হাইড্রোজেনের যে ইন্ডিভিজুয়াল কেমিক্যাল প্রপার্টি, এরা যখন একসাথে হচ্ছে তখন একটা নতুন প্রপার্টি তৈরি করতেছে, সেটা আমরা আলাদাভাবে দেখতেছি কি হিসাবে, পানি হিসেবে। এটার প্রপার্টির সাথে অক্সিজেন অথবা হাইড্রোজেনের ইন্ডিভিজুয়াল প্রপার্টির খুব একটা মিল নাই। অর্থাৎ এটা একটা খুবই নতুন একটা প্রপার্টি নিয়ে আসতেছে। এইটা হচ্ছে আমাদের কেমিক্যাল প্রপার্টি বোঝার জায়গা। অর্থাৎ দুইটা কেমিক্যালকে আমরা যখন একসাথে করলাম, পুরো একটা নতুন কম্পাউন্ড রেডি করলাম, তখন সেটার কেমিক্যাল প্রপার্টি এই দুইটা থেকে আলাদা হইতে পারে। এই দুইটার মতোই যে হইতে হবে প্রপার্টি, এমন কোথাও ধরা বাঁধা নিয়ম নাই। ওকে, সো আমরা কেমিস্ট্রির খুব বেসিক জায়গাগুলো দেখে ফেলেছি। আমাদের কেমিস্ট্রি বোঝার জন্য, আমরা যাতে কেমিস্ট্রির কথাবার্তা একটু আন্ডারস্ট্যান্ড করতে পারি, আমরা যাতে রিয়েলাইজ করতে পারি, এইসব জিনিস কিন্তু আমরা অলরেডি ডিল করে ফেলছি। ওকে, কেমিস্ট্রিতে আমাদের সব থেকে বেশি আমরা যে কথাগুলো শুনবো, সেইগুলোর সাথে আমরা পরিচিত হওয়ার চেষ্টা করছি। এন্ড তোমরা যদি এর পরে কোনো কনফিউশন থাকে, ইউ ক্যান গো ওভার দ্য বুক। লাইক আমরা তোমাদেরকে একটা বই প্রোভাইড করে দিব নিচে, সেই বইয়ে, বা আমরা তোমাদের প্রথম ক্লাসে সম্ভবত একটা বইয়ের লিস্ট দিয়েছিলাম, সেইখানে তোমরা বইগুলোকে পড়ে ফেলতে পারো।
তো চলো এখন আমাদের আরো কিছু বিষয় বোঝা দরকার, সেটা হচ্ছে আমরা অ্যাটম পর্যন্ত দেখেছি। আসলে কি অ্যাটমেই সবকিছু শেষ? না, অ্যাটমেই সবকিছু শেষ না। আমরা এই জায়গাটা আরেকটু ভালোভাবে দেখব, অ্যাটম মলিকিউল গুলাকে আরো ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং আনার চেষ্টা করব, কারণ আমরা বুঝতে পারতেছি অ্যাটম মলিকিউলের ভিতরে রিয়াকশন হয়, এন্ড এইগুলাই কিন্তু আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস রেডি করতে হেল্প করে। এই জিনিসই কিন্তু কি ফান্ডামেন্টাল থিং। আমরা যে কোনো কেমিক্যাল রিয়াকশন করি বা কেমিক্যাল প্রপার্টিজ এর কথা চিন্তা করি, সেটার ফান্ডামেন্টাল রুট যদি খোঁজ করি তাহলে দেখবো দিজ আর অ্যাটম মলিকিউলস। এন্ড আরেকটা জিনিস আমরা দেখবো সেটা হচ্ছে আয়ন্স। সো আমরা এখন চলো এগুলোর সাথে একটু রিলেট করার ট্রাই করি। তো আসি আমরা অ্যাটম থেকে। সো অ্যাটম জিনিসটা আসলে কিভাবে আসলে আমরা একটু হিস্টোরিক্যাল জিনিসগুলো জানার চেষ্টা করি। আমরা অলরেডি বলছি অ্যাটম আসছে হচ্ছে অ্যাটোমস শব্দ থেকে, যেটা মিন করে হচ্ছে ইনডিভাইজেবল, মানে যেটাকে আর ভাগ করা যায় না। এন্ড এই নামটা কে দিয়েছে? এই নামটা দিয়েছিল একজন গ্রিক ফিলোসোফার, যার নাম হচ্ছে ডেমোক্রিটাস। ওকে, গ্রিক ফিলোসোফার ডেমোক্রিটাস। সো উনি কি ভেবেছিল? উনি ভেবেছিল যে প্রত্যেকটা ম্যাটারই সম্ভবত খুবই স্মল অ্যান্ড ইনডিভিজিবল পার্টিকেল দিয়ে তৈরি, যেটাকে আর ভাঙা যায় না, অর্থাৎ যেটা একেবারে ইনডিভিজিবল, আনচেঞ্জেবল আর আনকাটেবল, এইরকম একটা জিনিস উনি ভেবেছিল। অ্যান্ড এইখান থেকে উনি বলেছিল কি, যে এইটা সম্ভবত অ্যাটম নামে কোনো কিছু দিয়ে তৈরি। যে শব্দটা উনি বের করেছিল অ্যাটোমস থেকে, অ্যাটোমস মানে ছিল ইনডিভিজিবল। ওকে, এরপর যেটা হলো যে ডেমোক্রিটাসের আইডিয়াটা আসলে সবাই নিতে পারলো না। ওকে, এর ভিতরে খুবই এক্সটেন্সিভলি আমরা যদি দুইটা নাম বলি, একটা হচ্ছে প্লেটো আর একটা এরিস্টটল। এরিস্টটল এবং প্লেটো এটাকে বাদ দিয়ে দিলে, এটার সাথে তাদের যে সাপোর্ট সেটা কিন্তু মিলাইতে পারলো না। সো এইখান থেকেই মূলত আরো নতুন নতুন থিওরি আসা শুরু করলো, এন্ড তারা প্রত্যেকে থিওরি দিতে দিতে শেষ পর্যন্ত আমরা কোথায় আসলাম? আসলাম হচ্ছে জন ডাল্টনে। ইনি একজন স্কুল টিচার। কি স্কুল টিচার? স্কুল টিচার। তো উনি আমাদের কি বললো? উনি হচ্ছে অ্যাটম নিয়ে একটা আইডিয়া দিল পুরোপুরি ভাবে। তো অ্যাটম জিনিসটা আসলে কেমন হতে পারে সেটা নিয়ে প্রথম খুব একটা সুবিন্যস্ত বা খুবই ফর্মুলাইজড একটা আইডিয়া দিয়েছিল ডাল্টন। সো ডাল্টন কি বলেছিল? যে এলিমেন্টস আর কম্পোজড অফ এক্সট্রিমলি স্মল পার্টিকেল। অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট আমরা জানি এলিমেন্ট হচ্ছে সেই সব জিনিস যেগুলোকে ভাঙলে শুধুমাত্র আমরা সেটাই পাবো, অন্য কিছু পাবো না। তো এলিমেন্ট গুলো একটা এক্সট্রিমলি স্মল পার্টিকেল দিয়ে তৈরি, সেটাকে আমরা কি বলতেছি? অ্যাটম। উনি এটাকে প্রথম ডিফাইন করলো। এরপর উনি বলল যে অল অ্যাটমস অফ আ গিভেন এলিমেন্ট ইজ আইডেন্টিক্যাল, সরি আর আইডেন্টিক্যাল, আর আইডেন্টিক্যাল। এটা কি বোঝাচ্ছে? দেখো, আমাদের এই যে প্রতিটা অ্যাটম, ধরা যাক হাইড্রোজেনের যে অ্যাটমটা, সেটা অক্সিজেনের অ্যাটম থেকে আলাদা। অর্থাৎ এদের ভিতরে কি আছে? একটা ডিফারেন্স আছে। বাট প্রতিটা অক্সিজেনের অ্যাটম আবার সেম। অর্থাৎ এই অক্সিজেনের অ্যাটম অন্য, ধরা যাক বাংলাদেশের একটা অক্সিজেনের অ্যাটম আর আমেরিকার একটা অক্সিজেনের অ্যাটম। সো এই দুইটার আমরা যদি চেক করি তাহলে দেখবো এই দুইটা ফুললি আইডেন্টিক্যাল। ওদের সেম সাইজ, সেম ম্যাস, সেম কেমিক্যাল প্রপার্টিজ, ওদের ভিতরে কোনো ধরনের ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর নাই। ওকে, আবার দেখলাম কি হাইড্রোজেনের একটা অ্যাটম আর অক্সিজেনের একটা অ্যাটম টোটালি ডিফারেন্ট। ওকে, তার মানে কি ওরা নিজেরা নিজেরা এক, অর্থাৎ অক্সিজেনের অ্যাটম সেটা যেইখানেই থাক, সেটা পৃথিবী ইউনিভার্সের যেই প্রান্তেই থাক, অক্সিজেনের অ্যাটম সেম সাইজ, সেম ম্যাস, সেম কেমিক্যাল প্রপার্টিজ। সেম গোস টু হাইড্রোজেন অ্যাটম ইউনিভার্সে যেখানেই থাক, সেটা সূর্যে থাক আর পৃথিবীতে থাক, ওদের সেম সাইজ, সেম ওদের হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ এন্ড সেম ম্যাস। এই যে একটা মিল, প্রতিটা মানে সেম এলিমেন্টের অ্যাটম আসলে সেম দেখতে, আর ডিফারেন্ট এলিমেন্টের অ্যাটম হচ্ছে ডিফারেন্ট, এই জিনিসটা উনি ইন্ট্রোডিউস করে। সো আমরা কি করতে পারতেছি? আমরা কিন্তু এখান থেকে অ্যাটম দেখে আইডেন্টিফাই করতে পারতেছি যে এটা কি এলিমেন্ট, কারণ আমরা তো এখন আমরা অ্যাটমকে চিনতেছি। সো আমরা যদি সানে গেলাম, যাওয়ার পর ওইখানকার অ্যাটম দেখলাম, ওইখানকার অ্যাটম দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা কোন টাইপের অ্যাটম এন্ড এটা কোন এলিমেন্ট। ওকে, সো এটা কিন্তু আমাদের অ্যাটম অনেক বেশি বড় একটা উপকার করছে। নেক্সট উনি যেটা বললো যে compounds are composed of
atoms of more than one element। তাহলে কম্পাউন্ডটা কি বলতেছে উনি, যে কম্পাউন্ডের ভিতরে যে ধরা যাক পানির ভিতরে আমরা কি দেখতেছি, দুইটা এলিমেন্ট দেখতেছি, একটা হাইড্রোজেন একটা কি অক্সিজেন। সো এইরকম আমরা আরো দেখতে পারি, ধরা যাক অ্যামোনিয়া একটা গ্যাস, এইখানে আমরা কি দেখবো, নাইট্রোজেন আর হাইড্রোজেন। সো এইগুলা কি কম্পাউন্ড। এই কম্পাউন্ড গুলো একাধিক অ্যাটমের কোরিলেশনে তৈরি একটা জিনিস। ওকে, সো একাধিক অ্যাটম বা ওয়ান অর মোর এলিমেন্ট, সো এই এলিমেন্ট গুলো যখন একসাথে হচ্ছে তখন আমরা সেটাকে কি বলতেছি, একটা কম্পাউন্ড বলতেছি। তার আগে পর্যন্ত আমরা কিন্তু কম্পাউন্ড বলতে পারবো না, অর্থাৎ একাধিক এলিমেন্ট হইতে হবে। এলিমেন্ট কিন্তু দুইটা, এখানে দেখো দুইটার বেশি এলিমেন্ট যদি একসাথে হয় তখন আমরা সেটাকে কি বলতেছি, অ্যাটম বলতেছি। ওকে, এখন কথা হচ্ছে উনি এর সাথে আরেকটু এক্সটেন্ড করছিল। সে লাইনটা কি, প্রতিটা কম্পাউন্ডের, লাইক কম্পাউন্ডস হ্যাভ দ্য রেশিও অফ দ্য has the same ratio of the element। অর্থাৎ এই যে পানি, পানির ভিতরে কি হাইড্রোজেন আছে দুইটা আর অক্সিজেন আছে কয়টা, একটা। ওকে, এদের ভিতরে যদি রেশিও দেখি হাইড্রোজেন আর অক্সিজেনের ভিতরে, তাহলে কি দেখবো, 2:1। অ্যামোনিয়ার জন্য যদি দেখি তাহলে কি দেখবো, 1:3। তো এই যে রেশিওটা, এইটা কিন্তু সব জায়গাতেই সেম থাকবে। অর্থাৎ আমি পানি পৃথিবীতে দেখি আর অন্য কোনো গ্রহে গিয়ে দেখি, এই রেশিও কিন্তু সেম মেনটেন করতে হবে। ওকে, সো এই রেশিওটা সর্বদাই কি করবে, একটা সেম মেইনটেইন করবে। এন্ড এই রেশিওটা দেখা যাবে যে ইন্টিজার অথবা ফ্র্যাকশন আমরা দুই ধরনেরই পাইতে পারি। যেমন এখানে যদি দেখি 2:1, সো এটা 2, এটা একটা ইন্টিজার, বাট এখানে 1:3, সো এটা কি 1/3, এটা কি ফ্র্যাকশন। সো এটা ইন্টিজার ফ্র্যাকশন দুই ধরনের হতে পারে, এন্ড এটা কিন্তু সেম হইতে হবে। কম্পাউন্ড সেটা যেই জায়গাতেই হোক, ওদের রেশিও যদি সেম থাকে, লাইক আমি দুইটা 2:1 অনুপাতে যদি হাইড্রোজেন আর অক্সিজেন মিক্স করি, তাহলে সবসময় পানিই পাবো, অন্য কোনো কিছু পাওয়ার কিন্তু আমার কোনো ধরনের চান্সেস নাই। অর্থাৎ আমি যদি রেশিও মেনটেন করি, তাহলে আমার যেই কম্পাউন্ড পাওয়ার কথা আমি কিন্তু সেই কম্পাউন্ডই পাবো, অন্য কোনো কিছুই কিন্তু আমি এখান থেকে পাবো না। এই সেম গোষ্ঠ এইটা, আমি তো 1:3 অনুপাতে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিক্স করি, কেবলমাত্র অ্যামোনিয়াই পাবো, অন্য কোনো কিছু কিন্তু এখানে পাওয়ার আমাদের চান্সেস নাই। এরপর উনি লাস্ট আর একটা কথা বলেছেন, যে a chemical reaction involves only the separation, combination or rearrangement of atoms। এটা মানে কি বুঝাচ্ছে, উনি বলতেছে যে আমরা যখন একটা কেমিক্যাল রিয়াকশন দেখব, তখন সেই অ্যাটম গুলো হয় সেপারেট হবে, অথবা নতুন ভাবে কিছু একটা ফর্ম করবে, অথবা অনেক নতুন ভাবে রিঅ্যারেঞ্জ হবে। বাট এই অ্যাটমের কোনোদিনও কিন্তু উই ক্যান্ট ক্রিয়েট অ্যাটম ডিস্ট্রাক্ট অ্যাটম। আমরা কিন্তু চাইলেও অ্যাটম ক্রিয়েট করতে পারবো না বা অ্যাটম ডিস্ট্রাক্ট করতে পারবো না। ওকে, খুবই খুবই ফান্ডামেন্টাল উনি কিছু কথা বলে গেছে, যে আমরা একটা কেমিক্যাল রিয়াকশন যদি দেখি, তাহলে সেখানে কি হইতে পারে, হয় সেপারেশন হবে, নতুবা ওরা অ্যাড হবে, অথবা ওরা রিঅ্যারেঞ্জমেন্ট হবে। যার সাথে যেমন ধরা যাক যে কি, আমরা যদি অ্যামোনিয়া একটা দেখি, সো N2+H2 এই মিলে হবে কি অ্যামোনিয়া। সো এর সামনে একটা 3, এর সামনে একটা 2। ওকে, এখন দেখো এখানে নাইট্রোজেন কয়টা, দুইটা, হাইড্রোজেন কয়টা, 3 × 2 = 6টা। এইখানে যদি দেখি নাইট্রোজেন কয়টা, দুইটা, আর হাইড্রোজেন 6টা। সো দেখো এই যে ওদের ভিতরে কি হয়েছে, নাইট্রোজেন এখানে এসে যুক্ত হয়েছে, কিন্তু ওদের কিন্তু নাম্বার চেঞ্জ হয়নি, ওদের কিন্তু যেই সেম অ্যামাউন্টে নাইট্রোজেন আসছে সেই সেম অ্যামাউন্টেই কিন্তু জমা হয়েছে। একটা যে বেশি হয়েছে বা একটা যে কম হয়েছে, এইরকম কিন্তু হয় নাই। সো এই যে ওদের ভিতরের কোরিলেশন, যে আমাদের যে অ্যাটমকে আমরা ক্রিয়েটও করতে পারতেছি না, অ্যাটমকে কি করতে পারতেছি না, ডিস্ট্রাক্টও করতে পারতেছি না। অ্যাটম জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট হবে, অথবা সেপারেশন হবে, অথবা আমরা কম্বিনেশন হিসেবে দেখবো। সো দিজ আর দ্য ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ অ্যাটম। এই অ্যাটম নিয়ে ডাল্টন কিন্তু এই ধরনের মতবাদগুলো দিয়েছিল সেই সময়। সো
এইখান থেকে মূলত অ্যাটমের একটা খুব সুবিন্যস্ত ধারা বা একটা ফর্মুলাইজড লাইক আমাদের ফর্মুলাইজড একটা ওয়ে অ্যাপ্লাই হওয়া শুরু করে। সো এই ডাল্টনের এখন আমরা এই এই হাইপোথিসিস যেগুলো দেখলাম সেইগুলো আমরা একটুখানি লর সাথে রিলেট করব। সো এই ডাল্টনের থার্ড যে হাইপোথিসিসটা আমরা দেখেছি সেটা মূলত বলা হয় অন কাইন্ড অফ ল, যেটাকে আমরা বলি ল অফ মাল্টিপল প্রপোর্শন। এইটা ওই সেম মিন করে যে আমরা যদি দুইটা বা তার বেশি এলিমেন্টকে একসাথে করি তখন এদের ভিতরে একটা ফিক্সড রেশিও এরা সবসময় মেনটেন করে। লাইক আমি যদি পানি বানাইতে চাই তাহলে এটাকে অবশ্যই হাইড্রোজেন দুইটা দিতে হবে আর অক্সিজেন একটাই দিতে হবে, এবং এই দুইটা এই রেশিও আমি মেনটেন করলে শুধুমাত্র পানিই পাবো, অন্য কিছু পাওয়ার কোনো চান্সেস কিন্তু আমার নেই। তো এইটা কি ল অফ মাল্টিপল প্রপোর্শন। সেম ভাবে আমাদের যে ফোর্থ হাইপোথিসিসটা আছে সেখান থেকে আমাদের একটা ল আসে, সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ ম্যাস। অর্থাৎ অ্যাটম গুলো যদি ডিস্ট্রাক্ট না হয় বা ক্রিয়েট না হয় তাহলে কি হবে, ম্যাস কিন্তু কনজার্ভ থাকবে, অর্থাৎ এই পাশে যে যত ম্যাস থাকবে এই পাশে কি সেম পরিমাণে ম্যাস থাকবে। ওকে, কারণ আমরা কি দেখছি যে ম্যাটার ক্যান বি নাইদার ক্রিয়েটেড অর নট ডিস্ট্রয়েড, আমরা চাইলে ম্যাটারকে ক্রিয়েটও করতে পারি না, ডিস্ট্রয়ও করতে পারি না। সো এই জিনিসগুলো কিন্তু ডাল্টনের এই লর সাথে অনেক ডাল্টনের হাইপোথিসিসের সাথে অনেক অ্যালাইন করে। ওকে, এখন কথা হচ্ছে বা ডাল্টন বলে গিয়েছিল কি অ্যাটমকে আর ভাঙা যায় না। আহ, এইখানে আমরা ডাল্টনের এই কথা থেকে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে খুব বেসিক একটা ইউনিট টু প্রিপেয়ার অ্যান এলিমেন্ট। অর্থাৎ আমরা যদি একটা এলিমেন্ট বানাইতে চাই বেসিক ইউনিট হবে কি অ্যাটম। অ্যাটম কিন্তু কি ম্যাটার, যে কোনো ম্যাটারের একটা খুব বেসিক ইউনিট। ওকে, সো এখন আহ এই জিনিস কিন্তু খুব বেশি দিন যে টিকেছে এমন না। আমরা নেক্সট দেখি যে অ্যাটমও আসলে অনেক কিছু দিয়ে তৈরি। যে ডাল্টন ভেবেছিল অ্যাটমই সম্ভবত সব থেকে শেষ ইউনিট, এরপর আর কোনো কিছু পাওয়া যাবে না। বাট আমরা পরে দেখি কি অ্যাটমও অনেক কিছু দিয়ে তৈরি। অ্যাটম যে শেষ এমন কিছু কিন্তু না। তো দেখো আমরা তাহলে শুরু করি ওই পোর্শনে। এখন আমরা দেখবো যে অ্যাটমের ভিতরে আসলে কি কি থাকে। ওকে, এই জিনিসটা প্রথম ডিসকভারি শুরু হয় হচ্ছে বা এইটিজ এর দিকে, এইটিজ 19 এর দিকে, সো 1890 এর দিকে। তো এরপর ধীরে 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 এটা ডেভেলপ হইতে থাকে। এর পিছনে অনেক সায়েন্টিস্টের হাত আছে। এর ভিতরে যদি খুবই প্রমিনেন্ট কয়েকজনের কথা বলি তারা হচ্ছে জে জে থমসন, তারপর হচ্ছে রাদারফোর্ড রাদারফোর্ড এন্ড আমরা দেখবো চ্যাডউইক এন্ড লাস্ট আমরা কি দেখবো, বোর। ওকে, এদের খুব কম্বাইন্ড এফোর্টের মাধ্যমে আমরা কিন্তু অ্যাটমের একটা সুবিন্যস্ত জায়গা দাঁড় করাইতে পারছি। সো দেখো, জে জে থমসন সাহেব কি করেছিলেন, জে জে থমসন সাহেব নোটিস করলেন যে অ্যাটমের ভিতরে আসলে নেগেটিভ কিছু একটা আছে। ওকে, লাইক অ্যাটমের ভিতরে একটা নেগেটিভ এলিমেন্ট আছে বা নেগেটিভ একটা প্রপার্টিজ আছে। সো উনি সেই জিনিসটা হচ্ছে অ্যাটমের ভিতরের ইলেকট্রন। ওকে, ইলেকট্রন। রাদারফোর্ড কি দেখলেন, অ্যাটমের ভিতরে আসলে পজিটিভও একটা প্রপার্টিজ আছে। তো সেটাকে কি বললেন উনি, উনি সেটাকে প্রথমে নেম করেছিলেন নিউক্লিয়াস, এন্ড পরে দেখা যায় যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে। সেই প্রোটন হচ্ছে পজিটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। এন্ড চ্যাডউইক ইনি কি করেছিলেন, ইনি হচ্ছে দেখলেন যে কিছু নিউট্রাল জিনিস আসলে আমাদের অ্যাটমের ভিতরে থাকে, সেগুলোকে উনি নাম দিলেন নিউট্রন। ওকে, সো এই হচ্ছে আর বোর, রাদারফোর্ড একটা মডেল সাজেস্ট করেছিল যে আসলে অ্যাটম দেখতে কেমন, সেটাকে ফাইনালাইজড করেছিল বোর। ওকে, মডেল কি রকম, মডেল হচ্ছে এই দেখো আমরা কি করি, আমরা যখন কোনো একটা কিছু বানাইতে যাই, ধরো তোমাদের বাসা বানানোর সময় কেউ একটা ব্লু প্রিন্ট প্রথমে দেয় যে বাসাটা আসলে কেমন হবে। তো সেই রকম রাদারফোর্ড একটা মডেল দিয়েছিল, বোরও কিন্তু কি করে একটা ফাইনালাইজড মডেল দেয়। এখন এখানে যে মেইন সমস্যাটা সেটা হচ্ছে অ্যাটম আসলে দেখতে কেমন, অ্যাটমের ভিতরে আসলে কি কি আছে এইটা এখন আমরা অবজার্ভ করতে পারি নাই। মানে সরাসরি যে দেখার বিষয়টা এটা কিন্তু আমরা এখনো পারি নাই, যে ইলেকট্রন আসলে কেমন দেখতে, প্রোটন আসলে কেমন দেখতে, নিউট্রন আসলে কেমন দেখতে, একটা অ্যাটম আসলে কিভাবে এইগুলা
কম্বাইন করতেছে, এই বিষয়ে কিন্তু আমরা ভিজিবল কোনো প্রুফ নেই, আমরা কিন্তু এত ছোট লেভেলে দেখতেই পারি না, আমাদের দেখার ক্যাপাবিলিটিস নাই। ইভেন দ্য highest power of microscope doesn't have this kind of capability of watching যে আমাদের অ্যাটমের ভিতরে আসলে সিনারিওটা কেমন। তো এই জন্য আমাদের এখানে কি হয়, মডেলিং হয়, অর্থাৎ একজন বিজ্ঞানী এর উপরে টেস্টিং করে একটা মডেল দাঁড় করানোর ট্রাই করে যে জিনিসটা আসলে দেখতে কেমন, কারণ আমরা যেহেতু সামনাসামনি দেখতে পারতেছি না। তো সেইম ভাবে রাদারফোর্ডও একটা মডেল দেখায়, অ্যান্ড এটার ভিতরে কিছু ত্রুটি থাকে যেটা বোর পরে সংশোধন করে। তো আমরা একটুখানি দেখি যে মডেলগুলো কেমন। তো রাদারফোর্ড যেটা করে, রাদারফোর্ড বলে যে সেন্টারে সম্ভবত আমাদের একটা অ্যাটমের সেন্টারে আমাদের কি থাকে, পজিটিভ চার্জেস থাকে। ওকে, পজিটিভ চার্জেস থাকে, পজিটিভ চার্জেস, সেইটার উনি নাম দিয়েছিলেন কি, নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াস। এন্ড এইটাকে কেন্দ্র করে কি ঘুরে, ইলেকট্রন ঘুরে। ইলেকট্রন কি নেগেটিভ, ইলেকট্রন কি করতেছে, এটাকে কেন্দ্র করে ঘুরতেছে। এইটা ছিল সিম্পলেস্ট মডেল, রাদারফোর্ড সাহেব যে মডেলটা দিয়েছিলেন এটা খুবই সিম্পলেস্ট একটা মডেল, যে ভিতরে আমার পজিটিভ চার্জের একটা বেশ বড় একটা মানে কম্বাইন্ড একটা জায়গা আছে, এন্ড একে আম, একে হচ্ছে কেন্দ্রে রেখে অরবিট করতেছে ইলেকট্রন। ওকে, এখন তাহলে আমাদের মডেলটা কেমন দাঁড়ালো, আমরা যদি একটা অ্যাটমকে চিন্তা করি তাহলে ভিতরে আছে কি নিউক্লিয়াস, আর চারিদিক দিয়ে আছে কি ইলেকট্রন, এগুলো কি ইলেকট্রন, আর ভিতরে কি আছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, এইগুলা একসাথে থাকে। এখন কথা হচ্ছে যে প্রোটনের নাম্বার, প্রোটন আর ইলেকট্রনের নাম্বার সেম থাকে। কেন সেম থাকে, দেখো প্রোটন যদি দুইটা থাকে তাহলে ইলেকট্রন কয়টা থাকতে হবে, দুইটা থাকতে হবে, যাতে করে এদের ভিতরে কোনো ধরনের চার্জেস ক্রিয়েট না হয়। এদের যাতে কি হয়, একটা সেম মানে দেখো দুইটা পজিটিভ আর দুইটা নেগেটিভ, +2 আর -2 এর একসাথে হয় কি করবে, জিরো ফর্ম করবে। অর্থাৎ আলটিমেটলি আমরা দেখলে কি মনে হবে যে চার্জেস নাই। এই জন্য আমাদের আশেপাশে যে কোনো ম্যাটার আমরা যদি টাচ করি আমরা কিন্তু শক খাই না, কারণ এর ভিতরে সেম প্রোটন আর সেম ইলেকট্রন থাকে। এখন এটা কিন্তু একটা ডিফারেন্স আছে, অর্থাৎ সব জায়গায় যে সেম পরিমাণে প্রোটন থাকবে বা সেম পরিমাণে ইলেকট্রন থাকবে এটা না। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো যে এটা ডিফারেন্স হইতে পারে, বাট ইন অ্যাজ ইউজুয়ালি আমরা যে ম্যাটার গুলো দেখি সেগুলোর ভিতরে সব সময় সেম নাম্বার অফ প্রোটন আর সেম নাম্বার অফ ইলেকট্রন থাকে, যখন এটা স্ট্যাবল স্টেট বা গ্রাউন্ড স্টেটে থাকে, অর্থাৎ যখন এটা নর্মাল থাকে। ওকে, এটাকে আমরা ঘষলে বা আমরা যদি এটাকে ফ্রিকশন দেই তখন দেখা যাবে যে এটা চার্জের ডিফারেন্স হচ্ছে। ওকে, সো আমরা কি দেখলাম, অ্যাটম তাহলে কনসিস্ট অফ থ্রি থিং, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে নিউট্রন। সো আমরা আপাতত রাদারফোর্ডের মডেলটাকেই বসবো, আমরা রাদারফোর্ডের মডেলটাকে নিয়েই থাকবো। আমাদের কাছে আসলে অ্যাটম এখনো পর্যন্ত দেখতে এইরকম, কিন্তু আমরা যখন বাস্তবে যাব তখন দেখবো যে অ্যাটম আসলে এইরকম না। অ্যাটম নিয়ে আরো অনেক থিওরিজ আছে, শ্রোডিঞ্জার আরো অনেক বেশি জিনিসটাকে অ্যাডভান্স করছে যে একটা যে অ্যাটমের আসলে এইভাবে যে ইলেকট্রন ঘুরতেছে এইটাও ট্রু না। ওকে, সো অ্যাটম আসলে খুব একটা ভার্সেটাইল জিনিস, আমরা যখন অ্যাটমকে অ্যানালাইজ করতে যাব তখন কখনোই আমরা একটা মডেলের বেসিসে অ্যানালাইজ করতে পারবো না। বাট আমরা আপাতত আমাদের বোঝার সুবিধার জন্য এইভাবে অ্যাটমকে রিপ্রেজেন্ট করার ট্রাই করব। ওকে, বাট অ্যাটম কিন্তু এরকম না। আমরা যখন আরো একটু বড় হব, যেহেতু দ্যাট রিকোয়ার্স লাইক দ্য শ্রোডিঞ্জার এন্ড দ্য আদার থিংস রিকোয়ার্স আ লট অফ ম্যাথমেটিক্স, ওইগুলো বোঝার জন্য আমাদের আরো অনেক বেশি ম্যাথমেটিক্স লাগে। তো আমাদের যেহেতু সেই পরিমাণে বেসিক নাই, আমরা এখনো পর্যন্ত ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এই টাইপের ম্যাথমেটিক্স এর গ্রাউন্ড নাই, সুতরাং আমরা ওই মডেলগুলো ধীরে ধীরে তোমরা যখন সেকেন্ডারি ক্যাটাগরি অথবা হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে উঠবা and আমাদের তখনকার ক্লাসগুলো দেখবা, তখন দেখবা যে আমরা ওইখানে এইসব জিনিসগুলো নিয়ে ডিসকাস করেছি যে আসলে ফান্ডামেন্টালি অ্যাটমটা দেখতে কেমন। অ্যাটমের ভিতরে আমরা দেখবো যে অ্যাটমের ভিতরে আমরা এই যে ইলেকট্রন প্রোটন খুব সুন্দর সুন্দর দেখতেছি, জিনিসগুলো আসলে এইরকম না। ইলেকট্রন আসলে কোথায় থাকে এটার কোনো ফিক্সড কোনো পাথ আমরা এখনো পর্যন্ত যেরকম ফিক্সড পাথ দেখতেছি এরকম নাই, রাদার আমরা একটা প্রবাবিলিস্টিক পাথ দেখি। তো এইগুলো অনেক কঠিন কথাবার্তা, আমরা ওই দিকে যাচ্ছি না। আমরা আপাতত বেসিক জিনিস নিয়ে জানার চেষ্টা করবো, যে এটা আমাদের কেমিস্ট্রি আন্ডারস্ট্যান্ডিংটাকে ভালো করবে, এন্ড নেক্সট এর দিকে আমরা যখন এই অ্যাডভান্স জিনিসগুলো জানবো তখন আমাদের হেল্প করবে বুঝতে। ওকে, সো এখনো পর্যন্ত তাহলে অ্যাটম আমাদের কাছে কেমন, অ্যাটম হচ্ছে ভিতরে একটা পজিটিভ চার্জেস থাকবে, ভিতরে একটা পজিটিভ চার্জেস থাকবে যেটা হবে কি নিউক্লিয়াস, আর তার চারিদিকে কি করবে, ইলেকট্রন অরবিট করবে। এখন কথা হচ্ছে ইলেকট্রন আসলে কিভাবে অরবিট করবে, ইলেকট্রন সাইড দিয়ে ঘুরবে, ঘোরার চেষ্টা করবে, এটা হচ্ছে ইলেকট্রনের প্রপার্টিজ।
এখন কথা হচ্ছে এইখানে ম্যাস যদি আমরা দেখতে যাই, ইলেকট্রনের ম্যাস ইলেকট্রনের ম্যাস অনেক কম, লাইক 9.31 ইন্টু 10 to the power of -31 কেজি। এইটা মানে বোঝাচ্ছে কি 0 পয়েন্ট এইরকম 31টা জিরো লেখার পর আমি যদি 931 লিখি, ওকে, খুবই কম। তো আমরা দেখতেছি কি ইলেকট্রনের মাস খুবই কম, আমরা যেটা বুঝবো এখন ইলেকট্রনের মাস খুবই কম, এটাকে আমরা জিরোই ধরে নিই। যখন আমরা রিলেটিভলি ম্যাস হিসাব করি তখন আমরা কি ধরি, জিরোই ধরি। এখন আসি প্রোটন। প্রোটনেরও ভালো ম্যাস আছে, নিউট্রনেরও ভালো ম্যাস আছে। এই দুইটার ম্যাসকে আমরা একত্রে কি বলি, একটা অ্যাটমের অ্যাটমিক ম্যাস। ওকে, অ্যাটমিক ম্যাস। তাহলে কি অ্যাটমিক ম্যাস কিসের কিসের ম্যাস, প্রোটনের ম্যাস আর নিউট্রনের ম্যাস। ইলেকট্রনটা আমরা ধরি না, কারণ ইলেকট্রনের মাস খুবই নেগলিজেবল, ওইটা আমরা যদি কাউন্ট না করি তাও কোনো প্রবলেম নাই। এখন আসি যে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন আসলে কি কাজগুলো করতেছে। দেখো, প্রোটন আইডেন্টিফাইজ দ্য অ্যাটম। অ্যাটমটা আসলে কোন এলিমেন্টের এই আইডেন্টিফিকেশনের কাজটা করে কি প্রোটন। অর্থাৎ যদি কারো ভিতরে একটা প্রোটন থাকে, লাইক নাম্বার অফ প্রোটন দিয়ে আমরা যদি রিলেট করি, নাম্বার অফ প্রোটন অ্যান্ড এলিমেন্ট, যদি কারো ভিতরে একটা প্রোটন থাকে তখন আমরা সেটাকে কি বলি, হাইড্রোজেন বলি। কারো ভিতরে যদি দুইটা প্রোটন থাকে সেটাকে আমরা কি বলি, হিলিয়াম বলি। সেম গোস টু তিনটা প্রোটন থাকলে কি বলি, লিথিয়াম বলি। চারটা প্রোটন থাকলে কি বলি, বেরিলিয়াম বলি। ছটা প্রোটন থাকলে কি বলি, কার্বন বলি। পাঁচটা থাকলে বোরন। সাতটা থাকলে কি বলি, নাইট্রোজেন বলি। আটটা থাকলে কি বলি, অক্সিজেন বলি। সো দেখো, প্রোটনের নাম্বারটা কিন্তু সবসময় কি করবে, আইডেন্টিফাই করবে এলিমেন্টটা কি। ইলেকট্রনের নাম্বার আসলে যাই হোক, ইলেকট্রনের সেম নাম্বারের ইলেকট্রন থাকে অ্যাজ ইউজুয়ালি, বাট মাঝে মধ্যে আমরা দেখবো যে আমরা ইলেকট্রন কিছু বের করে দিই, আমাদের কাজের সুবিধার জন্য আমরা ইলেকট্রন কিছু বের করে দিই। সো আমরা কখনোই ইলেকট্রনের বেসিসে কোনো একটা এলিমেন্টকে আইডেন্টিফাই করবো না, আমরা সবসময় আইডেন্টিফাই করবো কিসের বেসিসে, নাম্বার অফ প্রোটনের বেসিসে। সো নাম্বার অফ প্রোটনকে আমরা সবসময় লিখি জেড দিয়ে। ওকে, জেড ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন। তো এখন যদি আমরা যে কোনো অ্যাটম পাই, তাহলে আমার প্রথম কাজ কি হবে, ওর ভিতরে কয়টা প্রোটন আছে সেটাকে আইডেন্টিফাই করা। আমরা যদি সেটাকে আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো আসলে কোন এলিমেন্টের আমাদের অ্যাটম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা রিয়েল লাইফে আমরা যখন প্রবলেমের সাথে ডিল করব তখন দেখা যাবে কি বলে দিছে যে দুইটা প্রোটন আছে, তখন আমাকে কিন্তু বুঝতে হবে এটা একটা হিলিয়াম। ওকে, সো এই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে আসাটা খুবই জরুরি। এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা আইডেন্টিফাই করবো জেড। জেড কি, নাম্বার অফ প্রোটন। এরপর আমাদের আরেকটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে অ্যাটমিক ম্যাস। এইটা আমাদেরকে কিন্তু জানতে হবে। যখন আমরা কেমিক্যাল রিয়াকশন দেখবো, রিয়াকশনে আমাদের কি করতে হয়, ম্যাস নিয়ে কিন্তু ডিল করতে হয়, যে ম্যাস কেমন হবে, ম্যাসের কোনো চেঞ্জেস হবে কিনা। তো এই ম্যাসকে আমরা সবসময় এ দিয়ে ডিনোট করি, অ্যাটমিক ম্যাসকে কি দিয়ে ডিনোট করি, এ। এই অ্যাটমিক ম্যাস আমরা কি দেখছি, অ্যাটমিক ম্যাস ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, সেটাকে আমরা এন দিয়ে ডিনোট করলাম, সো নাম্বার অফ নিউট্রন। ওকে, তো এই দুইটাকে যোগ করলে আমরা কি পাবো, অ্যাটমিক মাস পাবো। তো এইরকম তোমরা দেখবে যে বিভিন্ন সময়ে তোমাদের কিছু প্রবলেম থাকবে যে এখানে অ্যাটমিক মাস দেওয়া থাকবে, নিউট্রনের নাম্বার দেওয়া থাকবে, তোমাদেরকে বের করতে বলবে যে ভাই তোমরা এখন বের করো যে আমাদের এইটা কোন টাইপের এলিমেন্ট। ওকে, তো আমরা যখনই ম্যাস বের করতে যাব, ম্যাস নাম্বার, তখনই আমরা এই জিনিসটাকে ফলো আপ করবো। এখন আমরা জানবো যে আসলে কিভাবে আমরা একটা অ্যাটমকে রিপ্রেজেন্ট করতে পারি। তো দেখো, অ্যাটম রিপ্রেজেন্টেশনের জন্য আমরা সবসময় একটা সিম্বল ইউজ করব। তো এটা কি, এটা হচ্ছে সিম্বল। সিম্বল কেমন, যেমন ধরো আমরা হাইড্রোজেনের জন্য কি দেখছি, এইচ। হিলিয়ামের জন্য কি দেখছি, এইচ ই। কার্বনের জন্য সি। তো এইটাকে আমরা লিখবো প্রথম, এটা হবে কি এই সিম্বলের জায়গায়। উপরে থাকবে কি এ, বা অ্যাটমিক বা ম্যাস নাম্বার, এটা আপাতত লিখি ম্যাস নাম্বার। এটাকে কই রাখবো, উপরে। আর নিচে এখানে কি থাকবে, জেড বা প্রোটন নাম্বার। এই সাইডে কি থাকবে, এই সাইডে থাকবে, ধরা যাক এই সাইডে যদি এন দেই, এন মানে হচ্ছে, এন না দেই এখানে হচ্ছে আমরা পি দেই। পি মানে হচ্ছে নাম্বার অফ অ্যাটম, মানে কয়টা অ্যাটম একসাথে হয়ে মলিকিউল ফর্ম করছে। আর এইখানে কি থাকে, এইখানে যে আই দেই, এখানে থাকে হচ্ছে আয়ন। ওকে, আয়ন মানে বা চার্জ অফ আয়ন, চার্জ অফ আয়ন।
So, এটা হচ্ছে খুব একটা বেসিক। আমরা যখন দেখবো, ধরা যাক আমরা হাইড্রোজেন একটা অ্যাটমকে ডিনোট করতে চাচ্ছি, তখন তো অবভিয়াসলি এটা 1 হবে, সো এটা না লিখলেও হবে। আছে চার্জ নাই কোনো ধরনের, তাহলে আমরা কি দেখবো, হাইড্রোজেন এর ম্যাস কি, ম্যাস হচ্ছে 1, এর প্রোটন নাম্বার কত 1। সেম কার্বনের ম্যাস কত 12, প্রোটন নাম্বার কত 6। তো এইভাবে আমরা ডিনোট করব। সেম অক্সিজেনের কত 16 ম্যাস নাম্বার, আর আমাদের অ্যাটমিক নাম্বার কত 8। So, এইভাবে আমরা কি করতে পারি, প্রতিটা জিনিসকে আইডেন্টিফাই করতে পারি, যে প্রোটন নাম্বার অ্যান্ড ম্যাস নাম্বার বের করা। আমরা এই যখন আমরা কেমিক্যাল গুলো পড়তে যাব, বা আমরা যখন কেমিস্ট্রি পড়তে যাব, কেমিস্ট্রি পড়তে আরো অগ্রসর হব, তখন কিন্তু আমাদের কাছে এইভাবে সিম্বলাইজ করা হবে। তখন কিন্তু আমাকে আর বলে দিবে না যে এইটার অ্যাটমিক নাম্বার এত, এইটার ম্যাস নাম্বার এত। আমার কাছে খুব সুন্দরভাবে এইভাবে রিপ্রেজেন্ট করে দিবে, এন্ড আমার কাজ হবে কি, এইখান থেকে রিপ্রেজেন্টেশনটাকে বের করে নিয়ে আমার আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে আসা। যেমন ধরো, আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে আমরা কি ইউজ করি, ইউরেনিয়াম। ইউরেনিয়াম কেমন হয়, ইউরেনিয়ামে থাকে 235 ম্যাস নাম্বার, আর 92 কি প্রোটন নাম্বার। এইভাবে কিন্তু ডিনোট করা থাকে। তুমি যখন দেখবা কোনো একটা জায়গায় পড়তে যাবে, তখন দেখবা যে ইউরেনিয়ামকে এইভাবে লেখা, যখন আমরা কেমিস্ট্রিতে পড়তে যাই। কেমিস্ট্রি হচ্ছে, আমি বলছি না, কেমিস্ট্রি কিছু নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, আমাদেরকে আগে প্রথমে সেটা বুঝতে হবে। এই হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ। এইটা দেখেই যে কেমিস্ট্রি জানে, সে কিন্তু বুঝতে পারবে যে এটা হচ্ছে ম্যাস নাম্বার, এটা হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার। ওকে, এখন আমরা আরো একটুখানি অ্যাডভান্স হবো। ধরা যাক যে যদি এইরকম হয় H2, আমরা কি দেখছি, এইখানে কি থাকে, নাম্বার অফ অ্যাটম, তার মানে দুইটা হাইড্রোজেন অ্যাটম এক হয়ে এইটা ফর্ম করছে, এই জন্য আমরা কি বলতেছি, H2। সেম ভাবে আমরা কি দেখবো, H প্লাস মানে এটা আসলে হাইড্রোজেন, মানে এইটার থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে। কিভাবে বুঝতেছি এটা, দেখো, পজিটিভ হয়েছে, তার মানে কি, এর ভিতরে কি ছিল, একটা প্রোটন ছিল, একটা ইলেকট্রন ছিল, +1 -1, এই জন্য এরা কি ছিল, 0 ছিল। এখন যদি এই ইলেকট্রনটাকে বের করে দেই, এই ইলেকট্রনটাকে কি করে দিলাম, বের করে দিলাম, তাহলে এই ইলেকট্রনটা আর থাকলো না। যদি না থাকে তখন কি থাকলো না, এই -1টা আর থাকলো না, তখন শুধুমাত্র কি থাকলো, +1। তো এই +1 কি হবে, ইলেকট্রনের এই হাইড্রোজেনটা চার্জ, তো সেইটাকেই কিন্তু আমি উপরে লিখছি, যে প্লাস, প্লাস মানে হচ্ছে +1। তো এই +1 দিয়ে বুঝেছি কি, এটা একটা জাস্ট হচ্ছে একটা ইলেকট্রন বের হয়েছে, আর এটা একটা কি, আয়ন। এটাকে আমরা কি বলি, তখন আয়ন বলি। ওকে, আয়ন বলি। ওকে, এই জিনিসগুলো আমরা ডে টু ডে আরো বেশি বেশি জানবো। তো আমরা এই পুরো জিনিসটাকে বোঝার জন্য পেরিওডিক টেবিল দেখতে পারি। পেরিওডিক টেবিল হচ্ছে সেই টেবিল, যে টেবিল দেখে আমরা বুঝতে পারবো যে প্রতিটা এলিমেন্ট, ম্যাস নাম্বার থেকে শুরু করে সবকিছু আমরা পেরিওডিক টেবিলে কিন্তু পাই। পেরিওডিক টেবিলটা আমরা সবসময় বোঝার চেষ্টা করবো। এখন আমরা আরেকটু আগাবো। এখন আমরা একটু মলিকিউলটাকে আরো ভালো আন্ডারস্ট্যান্ডিং এ যাবো। আমরা অ্যাটম মোটামুটি কিন্তু বুঝে ফেলেছি, অ্যাটম আসলে কিভাবে বিহেভ করতেছে। তো মলিকিউলের ভিতরে আমরা যখন যাচ্ছি, তখন দেখবো কি, প্রথম মলিকিউলের আইডিয়াটা আসে আমরা যখন দুইটা বা তার বেশি অ্যাটমকে একসাথে অ্যাড করতেছি, তখন আমরা সেটাকে কি বলতেছি, মলিকিউল বলতেছি। এখন এই মলিকিউলে আমরা বিভিন্ন ধরনের মলিকিউল দেখবো, দুইটা অ্যাটম একসাথে হয়ে মলিকিউল করছে, কিছু কিছু সময় দেখবো তিনটা বা তার বেশি অ্যাটম একসাথে হয়ে মলিকিউল ফর্ম করছে। বাট আমরা আজকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানবো, সেটা হচ্ছে গ্যাস টাইপের যেই ম্যাটেরিয়াল গুলো আছে, এরা সবসময় মলিকিউল হিসাবে থাকে, এরা কিন্তু অ্যাটম হিসাবে থাকে না। যখন নর্মাল স্টেটে থাকে, তখন কিন্তু এরা সবসময় মলিকিউল হিসাবে থাকে। এই জন্য হাইড্রোজেন সবসময় H2 হিসাবে থাকে, অক্সিজেন সবসময় O2 হিসাবে থাকে, তারপর নাইট্রোজেন সবসময় N2 হিসাবে থাকে, ক্লোরিন Cl2 হিসাবে থাকে। এই প্রতিটাই কি, গ্যাস। ওকে, গ্যাস। এই গ্যাসগুলো, আমাদের যে গ্যাসেস টাইপের যে কোনো মলিকিউল গুলো, মানে গ্যাসেস টাইপের কখনোই আমরা অ্যাটম পাই না। এগুলো সবসময় কি করতে চায়, এরা হচ্ছে মলিকিউল ফর্ম করে থাকতে চায়। আর মলিকিউলে কি হয়, একের অধিক একসাথে অ্যাড হয়। ওকে, এই হচ্ছে মলিকিউল। এছাড়াও আমরা বিভিন্ন সময় দেখবো যে এইগুলো হচ্ছে ডায়াটমিক মলিকিউল, যেহেতু দুইটা করে অ্যাটম একসাথে হয়েছে, তো এইগুলোকে আমরা কি বলি, ডাই অ্যাটমিক মলিকিউল। ডাই মানে কি, ডাই মানে হচ্ছে দুই বা টু। অ্যাটমিক মানে কি, অ্যাটমিক আসছে অ্যাটম থেকে। তো দুইটা অ্যাটম একসাথে হয়ে যেই মলিকিউল ফর্ম করে, সেটাকে আমরা কি বলতেছি, ডাইঅ্যাটমিক মলিকিউল। সো মলিকিউলের আন্ডারস্ট্যান্ডিংও কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছে। মলিকিউলে এর থেকে আসলে বেশি কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, মলিকিউল আমাদের বোঝার জন্য এতটুকু জানলেই জরুরি। সেম ভাবে আমাদের কিন্তু একাধিকও হতে পারে, যেমন NH3, এটাকে আমরা বলি কি, পলিঅ্যাটমিক মলিকিউল। অ্যাটমিক মলিকিউল, পলি মানে কি, পলি মানে মোর দ্যান টু, অ্যাটমিক মানে কি, অ্যাটম,
মলিকিউল মানে বুঝতেছি যে এটা একটা মলিকিউল, তার মানে দুইয়েরও বেশি যদি কোনো অ্যাড হয় তাহলে সেটাকে আমরা কি বলতেছি, পলিঅ্যাটমিক মলিকিউল বলতেছি। এখন আমরা যে বিষয়টা নিয়ে সম্ভবত আজকের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এন্ড এটা দিয়েই আমরা মোর অর লেস হচ্ছে আজকের ক্লাসেস শেষ করব, আমাদের বোঝার জায়গাটা শেষ করব, এন্ড এরপর আমরা হয়তো একটু ফর্মুলা নিয়ে জানবো। এটা জানলে আমাদের মোর অর লেস কেমিস্ট্রির খুব বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা কমপ্লিট হবে। এরপর আমরা কি করতে পারবো, আগের দিকে সামনের দিকে আগাইতে পারবো। তো আমাদের বুঝতে হবে কি আয়ন জিনিসটা কি। ওকে, আয়ন জিনিসটা কি? সো আয়ন বুঝতে গেলে আমাদেরকে দেখতে হবে যে আমরা দেখছি কি যে একটা ইলেকট্রনে, একটা অ্যাটমে প্রোটন থাকে, ইলেকট্রন থাকে, ইলেকট্রন। ওকে, আচ্ছা এটা একটুখানি বুঝি। তো এই যে অরবিট, ফার্স্ট অরবিটে ইলেকট্রন থাকে কয়টা? ফার্স্ট অরবিটে ইলেকট্রন ম্যাক্সিমাম দুইটা থাকতে পারে। সেকেন্ড অরবিটে ইলেকট্রন কি হয়, ম্যাক্সিমাম আটটা থাকতে পারে। তো এইরকম অরবিটের সাথে সাথে কিন্তু কি হয়, ইলেকট্রনের নাম্বারটা চেঞ্জেস হয়। তো এইটা বের করার একটা ফর্মুলা আছে। nth অরবিট যদি হয় তাহলে সেইখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন হবে কি 2n²। এটা আমরা ইউজ করলে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউল, মানে ওই অরবিটে কতগুলো মলিকিউল থাকতে পারে সেটা বের করতে পারবো। তো তার মানে এমন না কিন্তু যে একটা অরবিটের ভিতরে সব ইলেকট্রন ঢুকবে, রাদার মাল্টিপল অরবিট কিন্তু এখানে থাকবে। যেমন আমরা দেখতেছিলাম যে প্রথম অরবিটের জন্য n এর ভ্যালু 1, তাহলে 2n² কি হবে, 2 হবে। সো দুইটা ইলেকট্রন থাকবে। সেম ভাবে n এর ভ্যালু 2, তখন 2n² কি হবে, 2 × 2 = 4, 4 × 2 = 8, তার মানে 8টা তখন থাকবে। n এর ভ্যালু যখন 3 হবে তখন কি দেখতেছি আমরা, 3 হইলে n এর ভ্যালু 3, 2n² কি হবে, 3 × 3 = 9, 9 × 2 = 18, তখন কিন্তু আমরা 18টা মানে 3 নাম্বার যে কক্ষপথটা হবে সেটাতে কিন্তু আমরা 18টা এলিমেন্ট অ্যাড করতে পারবো। তো ধরা যাক আমি সরি 18টা ইলেকট্রন অ্যাড করতে পারবো। ধরো আমি সোডিয়াম নিয়ে কাজ করতেছি, যে এখানে 11টা ইলেকট্রন টোটাল সোডিয়ামের ভিতরে। আমরা জানি কি সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, তার মানে 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে। তাহলে এটা ধরলাম ওদের নিউক্লিয়াস। তাহলে ইলেকট্রন গুলোকে আমি যদি সাজাইতে যাই, প্রথমে এখানে থাকবে কয়টা, দুইটা। তারপরেরটায় থাকবে কয়টা, তারপরেরটা ম্যাক্সিমাম 8টা নিতে পারে। তাহলে 8 আর 2 কত হলো, 10। তাহলে আমার আরো কয়টা দরকার, একটা দরকার। তাহলে থার্ডটাতে কয়টা থাকবে, জাস্ট একটা থাকবে। এখন এই সোডিয়াম মাঝে মধ্যে, যেহেতু তোমরা দেখে বুঝতে পারতেছো যে এইটা অনেক দূরে এই ইলেকট্রনটা, তো এই প্রোটনটা কি করে, সবসময় কিন্তু ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, ইলেকট্রন গুলোকে অ্যাট্রাক্ট করে নিজের কাছে রাখে। So, দূরের যে ইলেকট্রনটা এটাকে কিন্তু খুব বেশি একটা অ্যাট্রাক্ট করতে পারে না। আর তার উপরেও এটা জাস্ট একটা লোন লোন ইলেকট্রন, অর্থাৎ এই একা একটা ইলেকট্রন এখানে। এন্ড এটাকে খুব একটা বেশি যে অ্যাট্রাক্ট করবে এটাও কিন্তু হচ্ছে না। তো কি হয়, মাঝে মধ্যে এই ইলেকট্রনটাকে বের করে ফেলানো সম্ভব হয়, এই ইলেকট্রনটাকে বের করে দেওয়া যায়। তো এই ইলেকট্রনটাকে যদি আমি বের করে দেই তাহলে ওর ইলেকট্রন কত হইলো, 10 হইলো। কিন্তু প্রোটন কয়টা আছে, প্রোটন কিন্তু 11টাই আছে। তখন কি হইলো, প্রোটন বেশি হইলো, কয়টা বেশি হইলো, একটা প্রোটন বেশি হলো। তাহলে একটা প্রোটন বেশি হওয়া মানে কি, একটা প্রোটনের চার্জ বেশি হবে। তাহলে একটা প্রোটনের চার্জ কি, +1 চার্জ। তাহলে এইটা কি হবে, চার্জিত হবে। তখন তখন আমরা এটাকে লিখি কি, সোডিয়াম +1। সেই ওয়ানটা আমরা লিখি না, আমরা জাস্ট প্লাস দিয়ে লিখি যে সোডিয়াম প্লাস। তার মানে বোঝায় যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে, যার কারণে একটা প্রোটন আছে যেটার চার্জটা কেউ করতে পারেনি। সো ওই প্রোটনটার চার্জ হচ্ছে এই প্লাস চার্জ। ওকে, সেম আমরা মাঝে মধ্যে কি দেখবো, ইলেকট্রন। যেমন ধরা যাক আমরা যদি আমাদের নর্মাল ক্লোরিন দেখি, সো ক্লোরিনকে একটু দেখার ট্রাই করি। সো প্রথম শেলে কয়টা থাকবে, দুইটা ইলেকট্রন। এর পরের শেলে 8টা। ক্লোরিনে কয়টা থাকে, আমরা জানি 17টা থাকে। এর পরের শেলে আরো 7টা, 17টা। তো দেখো, আমরা আরেকটু বড় হলে দেখব যে ইলেকট্রন আসলে সবসময় 2 অথবা 8 এই হিসেবে থাকতে চায়, 2টা অথবা 8টা প্রতিটা অরবিটে। সো এইখানে কয়টা দেখছি আমরা, 7টা আছে। সো ও চায় কি আরেকটা ইলেকট্রনকে নিজের কাছে নিতে। সো দেখো এরকম সোডিয়ামের মতো অনেকেই ইলেকট্রন একটা ছেড়ে দেয়, তখন কি করে, এই একটা ইলেকট্রন নিজের কাছে নিয়ে নেয়। সো এ কি করলো, একটা এক্সট্রা ইলেকট্রন নিজের কাছে নিল। এখন এর ভিতরে প্রোটন থাকলো কয়টা, 17টা প্রোটন। বাট ইলেকট্রন কয়টা, ইলেকট্রন কিন্তু এবার 18টা ইলেকট্রন। ওকে, এই যে একটা এক্সট্রা ইলেকট্রন অ্যাড হইলো, এই জন্য এখানে কি দেখবো, আমরা একটা নেগেটিভ চার্জ বেশি দেখবো, -1 চার্জ কিন্তু দেখবো। তো এইটাকে আমরা কিভাবে লিখি, এই যে ক্লোরিন, তার উপরে একটা -1, 1 লেখার দরকার পড়ে না, সো ক্লোরিন মাইনাস। এটা হচ্ছে আমার আয়ন, একটা অন কাইন্ড অফ আয়ন। পজিটিভ টাইপের আয়ন গুলোকে আমরা বলি ক্যাটায়ন,
আর নেগেটিভ আয়নগুলোকে আমরা কি বলি, অ্যানায়ন। ওকে, এটা কি জন্য হয়েছে ক্যাটায়ন আর অ্যানায়ন নাম কেন হয়েছে, এটা আমরা যখন তোমরা আরেকটু বড় হবা 6-7 এর দিকে উঠবা তখন দেখবা যে তোমরা একটা টপিক জানতেছো, সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। সেইখানে দেখবা যে ইলেকট্রোড নামে একটা জিনিস আছে বা তড়িৎদ্বার নামে একটা জিনিস আছে, সেই ইলেকট্রোড গুলা অ্যানোড এবং ক্যাথোড হয়, and তার উপরে ডিপেন্ড করে মূলত এই অ্যানায়ন ক্যাটায়ন নামগুলো আসে। ওকে, সো যাই হোক, আমাদের ওইটা আপাতত বোঝা যায় না, আমাদের মেইন টার্গেট হচ্ছে আয়নের যে প্রকারভেদ সেগুলোকে বোঝা। সো আয়ন কি? আয়ন হচ্ছে আমার কোনো একটা জিনিস যখন চার্জিত হয়, কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা অ্যাটম যখন চার্জিত হচ্ছে, তখন সেটাকে আমরা আয়ন হিসেবে চিনতেছি। আর আয়নের ভিতরে আমরা দুই ধরনের চার্জেস যেহেতু দেখতেছি, মাঝে মধ্যে পজিটিভ চার্জেস দেখি, মাঝে মধ্যে নেগেটিভ চার্জেস দেখি। সো এই চার্জেস গুলোর উপর বেসিস করে আমরা মূলত পজিটিভ আয়ন অথবা নেগেটিভ আয়ন দেখে থাকি। ওকে, সো এই হচ্ছে আমাদের খুবই বেসিক আইডিয়া। আমরা যখন কেমিস্ট্রি পড়তে যাচ্ছি, আমরা এখনো পর্যন্ত যে কেমিস্ট্রি খুব হার্ডকোর জিনিস পড়ে ফেলছি এমন না, আমরা কেমিস্ট্রিকে রিড করা শিখতেছি, যাতে করে সামনের দিকে আমরা কেমিস্ট্রির ল্যাঙ্গুয়েজ গুলোকে বুঝতে পারি। আমরা ধরে নিতে পারো দিস ইজ লাইক আ ল্যাঙ্গুয়েজ ক্লাস অফ কেমিস্ট্রি, যেখানে আমরা কেমিস্ট্রির ভাষাটা বোঝার ট্রাই করতেছি। এটা কিন্তু খুবই জরুরি কেমিস্ট্রি ভাষাকে বোঝা, কারণ আমরা যখন সামনে কেমিস্ট্রিকে ডিল করতে যাব তখন আমরা এই কেমিস্ট্রির ভাষাটা আমাদেরকে হেল্প করবে। সো আমরা এরপরে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলা কি? আমরা সিম্বল দেখছি, এবার দেখবো কি ফর্মুলা। ফর্মুলা হচ্ছে মলিকিউলের জন্য, আর সিম্বল হচ্ছে অ্যাটমের জন্য। মলিকিউলে কি হয়, একাধিক অ্যাটম একসাথে হয়, এই যে H2O, এখানে কি হাইড্রোজেন অক্সিজেন দুইটা একসাথে হয়েছে, হওয়ার পর আমরা কি পাইছি, এইটা পাইছি। এইটাকে আমরা বলে থাকি কি, ফর্মুলা বলে থাকি। এইগুলাকে আমরা কি বলতেছি, ফর্মুলা। এন্ড এইগুলা কিন্তু খুব সুন্দর একটা নামও করা যায়, নামকরণেরও বিষয় থাকে, নেমিং করা যায়। যেমন এটার নাম আমি কি জানি, ওয়াটার। তো সেম ভাবে অ্যামোনিয়া, আরো অনেক ধরনের আমরা ম্যাটেরিয়াল দেখবো, এন্ড এগুলাকে কিন্তু নেমিংও করা যায়। যেমন ধরো আমি এই কিছুক্ষণ আগে যে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস বানাইছিলাম। So, দেখো, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আমরা কি জানি, ওই যে চার্জের আইডিয়া থেকে কিন্তু আমরা জানি যে পজিটিভ নেগেটিভকে সবসময় অ্যাট্রাক্ট করবে। সো এরা কিন্তু কি হয়, অ্যাট্রাক্টেড হয়, এবং অ্যাট্রাক্টেড হয়ে একসাথে কি করে, সোডিয়াম ক্লোরাইড ফর্ম করে। তো এটার নাম কি, সোডিয়াম ক্লোরাইড। ওকে, এখন তোমাদের কাছে মনে হতে পারে হাইড্রোজেনের জন্য এইচ লিখি, বাট সোডিয়ামের জন্য এনএ কেন, এসও লিখি না কেন? দেখো ভাইয়া, সোডিয়ামের নামটা কিন্তু আসে কই থেকে, সোডিয়ামের নামটা আসে ল্যাটিন নাম থেকে। সোডিয়ামকে ল্যাটিনে বলা হয় ন্যাট্রিয়াম। ওকে, সোডিয়ামকে ল্যাটিনে আমরা কি বলি, ন্যাট্রিয়াম। এইখান থেকে মূলত Na ওয়ার্ডটা আসে, এইখান থেকে আমরা Na লিখি। তো সোডিয়াম আর ক্লোরিনকে আমরা যদি একসাথে করি, তাহলে আমরা কি পাবো, সোডিয়াম ক্লোরাইড পাবো, যেটা হচ্ছে কি সল্ট, আমাদের খাবার যে লবণ, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সেটা কিভাবে হচ্ছে, তাহলে আমরা দেখতেছি যে সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়ে, আর সেই ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করে, কেবলমাত্র তখনই আমরা এই সোডিয়াম ক্লোরাইড ফর্ম করাইতে পারি, আর সেটা কি হয়, সল্ট হয়। ওকে, এই টাইপের রিয়াকশন গুলো হচ্ছে আয়নিক রিয়াকশন। যেখানে আয়ন দিয়ে রিয়াকশন করানো হয় সেটাকে আমরা কি বলি, আয়নিক রিয়াকশন বলা হয়। ওকে, এগুলো আমাদের জন্য একটু কমপ্লেক্স পড়া, বাট এই যে নেমিং করাটা, এই যে সোডিয়াম আর ক্লোরিন একসাথে হলে তখন আমরা সেটাকে কি বলতেছি, সোডিয়াম ক্লোরাইড বলতেছি। কারণ হচ্ছে এটা সোডিয়াম আয়ন আর এটা হচ্ছে ক্লোরাইড আয়ন ছিল, সো এইগুলো একসাথে হওয়ার পর সোডিয়াম ক্লোরাইড ফর্ম করতেছে। এই আয়নগুলো যদি না হতো তাহলে কিন্তু সোডিয়াম ক্লোরাইড ফর্ম করতো না। আয়ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এইভাবে কি হয়, সল্টের ফর্মেশন গুলো হয়ে থাকে। সো আমরা কিন্তু কেমিস্ট্রি খুব বেসিক আইডিয়া গুলো অলরেডি ক্লারিফাই করে ফেলছি। নেক্সট ডে থেকে আমরা কেমিস্ট্রি খুব কোর বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা শুরু করব, এবং তোমরা যদি এই ক্লাসটা না করে থাকো তাহলে কিন্তু নেক্সট ক্লাসগুলো করলেও খুব একটা বেশি বেনিফিট হবে না। এই ক্লাসটা প্রপারলি বুঝতে হবে তোমাদেরকে। আমরা তোমাদের কাছে যে বই সাজেস্ট করেছি সেই বইয়ের তোমরা চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2 এই দুইটা দেখার চেষ্টা করবে। কোন বইটা? সেটা হচ্ছে কেমিস্ট্রি বাই রেমন্ড চ্যাং। এই বইয়ের চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2 তোমরা একবার রিডিং করার ট্রাই করবা, তাহলে দেখবা তোমাদের জন্য অনেকখানি বিষয় ক্লিয়ার হয়েছে, তোমরা বুঝতে পারবে অনেকগুলো বিষয়। ওকে, আমরা কেমিস্ট্রির ভিতরে আরো অনেক জিনিস দেখবো, এসিড বেস থেকে শুরু করে অনেক বিষয়। বাট আপাতত আমরা আজকে যে ক্লাসে যেটা মেইনলি ফোকাস করছি সেটা হচ্ছে কেমিস্ট্রিকে বোঝা, কেমিস্ট্রি ফান্ডামেন্টাল জায়গাগুলোকে জানা। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আমরা এই ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং গুলো থাকে না, আমরা এসিড বেস নিয়ে অনেক কিছু জানি, বাট আমরা জানি না আসলে কম্পাউন্ড কি, মলিকিউল কি, এগুলো কিভাবে বিহেভ করে। তো এটা যদি আমরা না জানি, তাহলে আসলে আমি যত কিছুই এর উপরে বিল্ড করার ট্রাই করি না কেন, সেগুলো টিকবে না। তো কেমিস্ট্রি পড়ার জন্য আমাদের যতটুকু জানা দরকার ততটুকু আমরা আজকের ক্লাসে কভার করেছি। আই হোপ আমরা নেক্সট ক্লাসে যখন আমরা নেক্সট কেমিস্ট্রি কোনো একটা টপিক পড়তে যাব, তখন দেখবো যে এই জিনিসগুলো আমাদের কাছে অনেক বেশি ফেমিলিয়ার, এন্ড আমরা এই জিনিসগুলোর সাথে কোপ আপ করতে পারতেছি। সো হ্যাঁ, আজকে এই ছিল তোমাদের সাথে আমাদের ক্লাস।
আশা করি তোমাদের ভালো লেগেছে, এন্ড তোমরা আমাদেরকে জানিয়ে দিও তোমাদের ক্লাসটা কেমন লেগেছে। প্লাস তোমাদের আমি যে নোটটা দিব নিচে, সেই নোটটাকে একটু পড়ে ফেলার ট্রাই করিও। দেখবে যে ওখানে খুব সুন্দরভাবে গল্পের মাধ্যমে লেখা থাকে, ওইটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো ইংলিশ নোটটা পড়ার ট্রাই করিও, কারণ ইংলিশ নোটটা হচ্ছে আরো বেশি এনগেজমেন্ট হয়। সো এন্ড তোমাদের আম, তোমরা যখন ইংলিশ বইগুলো পড়তে যাবা, সো ওই পড়ার যে আন্ডারস্ট্যান্ডিংটা এটা মূলত ইংলিশ নোটগুলো থেকে পাবে। সো হ্যাঁ, এই ছিল আজকের ক্লাস। সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।